নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি লেখক সুকান্ত দাসের কলমে অসাধারণ একটি রোমহর্ষক থ্রিলার সাসপেন্স, রাজবাড়ির হত্যা রহস্য। নিখিলেশের ঘরে ঢুকে দেখলাম সে চুপ করে বসে আছে। সে চুপ করে বসে আজ সকালের খবরের কাগজের পাতা উল্টাচ্ছে। খবরের কাগজের প্রতি নিখিলেশের যে একটা বিতৃষ্ণা রয়েছে তা বলে দেওয়ার অপেক্ষা আর রাখে না। সেই বিতৃষ্ণা যে আমারও মাঝে মাঝে জন্মায় না, সে কথা বললে ভুল হবে। আমি বৌঠানকে চায়ের কথা বলেই এসেছিলাম। নিখিলেশের পাশের চেয়ারটায় বসে নিখিলেশের দিকে একভাবে কিছুক্ষণ তাকিয়ে বললাম, কি ব্যাপার বলো তো নিখিলেশ, খবরের কাগজে আজ আবার নতুন কি খুঁজে পেলে? নিখিলেশ খবরের কাগজের পাতা থেকে চোখ না তুলেই বলল, এই যে 3 দিন আগে শহরে একটা খুন হয়েছে, আর খবরের কাগজওয়ালারা দয়া করে সে খবরটা আমাদের জানিয়েছেন আজকে। এই সমস্ত অপরাধ হওয়ার এত পরে ব্যাপারটা জানা যায় যে তখন আর তদন্তের জন্য ঘটনাস্থলে কিছুই খুঁজে পাওয়া যাবে না। নিখিলেশের কথায় স্পষ্ট হতাশা ঝরে পড়ছিল। আমি তাই একটু গলা খাকড়িয়ে বললাম, নিখিলেশ, আমার সেই রহস্য উপন্যাসটা কিছুদিনের মধ্যেই আসতে চলেছে, বুঝলে? তোমার মনে আছে তোমায় ফাইনাল প্রুফটা দেখিয়েছিলাম? নিখিলেশ একইভাবে একবার শুধু হুম বলল। এত মন দিয়ে যে সে কি দেখছে তা আমি বুঝতে পারলাম না। 3 দিন আগে ঘটে যাওয়া একটা খুনের ব্যাপারে এখন দেখে আর কি হবে? যদি কেসটা হাতে আসতো তাহলে আলাদা ব্যাপার ছিল। একটু পরেই বৌঠান চায়ের কাপ নিয়ে এসে ঢুকলো। বৌঠানকে ঢুকতে দেখে বললাম, সকাল সকাল তোমার হাতের চা না খেলে বৌঠান সকালটা যেন শুরুই হতে যায় না, বুঝলে? হ্যাঁ, এই কাপ নিয়ে তোমার বন্ধুর 3 কাপ হতে চলেছে। সে কি ভয়ঙ্কর! আজ এত তাড়াতাড়ি উঠে পড়েছো তুমি? সকালের দিকে একটা টেলিফোন এসেছিল অমরজিৎ। যদিও সকালে আমার ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যাওয়ায় ব্যালকনির কাছে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপর টেলিফোনটা পেয়ে কথাবার্তা বলে আর শুতে ইচ্ছা করলো না, তাই জেগে রইলাম। নতুন কোনো কেসের ব্যাপারে? না অমরজিৎ, পুরনো একটা কেসের ব্যাপারে। আসলে কোনো একটা চুরির কেস বেশ অনেক দিন ধরে চলে আসছিল, আর কোনো সুরাহা হচ্ছিল না। আসল অপরাধী হিসেবে যাকে সন্দেহ করছিলাম তাকে কিছুতেই ধরা যাচ্ছিল না। সম্প্রতি তাকে শহরে দেখা গেছে, সেই বিষয়ে কথাবার্তা হচ্ছিল। বলো অমরজিৎ, তোমার রহস্য উপন্যাস কত দূর? আশা করছি আগামী সপ্তাহে উপন্যাসটা বেরিয়ে পড়বে। তবে তার জন্য তোমায় অনেকটা কৃতিত্ব দিতেই হয়। এক তো তোমার সমাধান করা কেস নিয়ে এই রহস্য উপন্যাস, তার উপর যে ব্যাপারগুলো আমি ভুলে গিয়েছিলাম সেগুলো তো তুমিই মনে করিয়ে দিয়েছো। নিখিলেশ বক্সির সমাধান করার রহস্য যে অমরজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সকল মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এর জন্য ঠিক কাকে ধন্যবাদ দেওয়া উচিত সেটা বোধহয় তোমার পাঠক বন্ধুরা ভালোভাবেই জানে। তার মানে তোমার হাতে এখনো ওই চুরির কেসটা রয়েছে, তাই তো? আচ্ছা, এই খুনের ব্যাপারটা কি মনে হচ্ছে যেটা খবরের কাগজে বেরিয়েছে? খবরের কাগজটা পড়ে যতদূর জানা যাচ্ছে, ভদ্রলোক খুন হয়েছেন একটা পরিত্যক্ত জায়গায়, কিন্তু রাতের ওই সময় তিনি ওখানে গিয়েছিলেন কেন, সেটাই প্রথম প্রশ্ন অমরজিৎ। তাকে কেউ ডেকে নিয়ে গিয়ে থাকতে পারে, অথবা তিনি হয়তো কারোর পিছু পিছু ওখানে গিয়ে পৌঁছেছিলেন। নিখিলেশ খবরের কাগজটা বন্ধ করে টেবিলের উপরে রেখে চায়ের কাপ তুলে নিয়ে বলল, এখন এই কেসের ব্যাপারে অনুমান করা বরঞ্চ বন্ধ থাকা উচিত। কেসটা আমার হাতে আসলে তখন না হয় ভাবা যাবে। তবে মনে হচ্ছে আমাদের খুব বেশি দিন শহরে থাকাটা হয়ে উঠবে না, আমাদের একবার বেরিয়ে পড়তে হবে। বৌঠান আমাদের চায়ের কাপগুলো নিয়ে দরজা পর্যন্ত এগিয়ে গিয়েছিল। নিখিলেশের কথাটা শুনে ঘুরে দাঁড়িয়ে বলল, আবার বেরিয়ে পড়তে হবে মানেটা কি? এই তো কয়েকদিন আগে তোমরা কোথা থেকে যেন ঘুরে এলে কেসের ব্যাপারে, আবার এখন বেরিয়ে পড়বে? সমস্যা যে বলে কয়ে আসে না কৃষ্ণা, সমস্যা এসে উপস্থিত হলে আর কেউ নিখিলেশ বক্সিকে স্মরণ করলে তার কাছে যে যেতেই হবে। অনেকদিন ধরে আমি দাদার কাছে যাব বলে ভেবে রেখেছি, তুমি তো যাবে না। তাহলে তোমরা এবার বেরিয়ে পড়লে আমিও কয়েকদিনের জন্য দাদার কাছ থেকে ঘুরে আসব। দেখেছ অমরজিৎ, বেরিয়ে পড়ার কথা শোনার সাথে সাথে যে যার নিজের মতো গুছিয়ে নিতে চাইছে। এর জন্যই বোধহয় বলে মানুষ আগে নিজের জন্যই ভাবে। তা কি করব? তোমায় বলে বলে তো আর নিয়ে যেতে পারলাম না, আমায় একাই যেতে হবে। দাদা বারবার তোমায় নিয়ে যেতে বলেছিল। ঠিক আছে কৃষ্ণা, আশা করছি আমাদের কাল বেরিয়ে পড়তে হবে। কাল তাহলে তুমি দাদার বাড়িতে চলে যাও। আমাদের সেখান থেকে ফিরতে কতদিন লাগবে তা জানা নেই।
আমি বরং ফিরে এসে তোমায় টেলিফোন করে নেব। ততদিন পুটিরাম একাই বাড়ি সামলাবে। কিন্তু নিখিলেশ, আমরা যাচ্ছিটা কোথায়? আর তোমায় এর মধ্যে আবার কে ডেকে পাঠালো? আর সকালে একটা চিঠি এসে পৌঁছেছে। চিঠিটা পড়ে আমার মনে হয়েছে মেদিনীপুরের কোনো এক জমিদার বাড়ির কেউ একজন আমার সাহায্য চেয়ে পাঠিয়েছেন। বুঝতে পারছো অমরজিৎ, মেদিনীপুর পর্যন্ত আমার কথা গিয়ে পৌঁছেছে। ভদ্রলোক চিঠিতে জানিয়েছেন যে তিনি আমার কথা জানতে পেরেছেন সেখানকার এক থানার পুলিশ অফিসারের কাছ থেকে। ভদ্রলোক নাকি কলকাতার দিকে বেশ কয়েকদিন পোস্টিংয়ে ছিলেন, তারপর তিনি মেদিনীপুরের এক থানার কাছে স্থানান্তরিত হন। এই ভদ্রলোকের কাছে আমার নাম জানতে পেরে আমার ঠিকানা তিনি অতি কষ্টে জোগাড় করে এই চিঠিটা পাঠান। এবার তাহলে আমাদের মেদিনীপুরে যেতে হবে? আবার রহস্য নিখিলেশ। সেটা তো ওখানে গিয়ে পৌঁছানোর আগে পর্যন্ত জানা যাবে না অমরজিৎ। মাঝে মাঝে এমন অনেক কেস থাকে যেখানে দেখে মনে হয় কেসে অনেক কিছুই হয়েছে, তবে আসলে কিছুই থাকে না। আবার উল্টোটাও হয়, তাই সেখানে গিয়ে পৌঁছানো না পর্যন্ত কোনো কিছু অনুমান করা সম্ভব নয়। আর এই ভদ্রলোক চিঠিতে তেমন কিছু লেখেননি, শুধু একটা সমস্যায় আছেন জানিয়েছেন। কাল সকালে তাহলে কখন বেরোচ্ছি আমরা? নতুন কোনো জায়গায় যেতে হলে সেখানে তাড়াতাড়ি যাওয়াটাই ভালো। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়ব। স্টেশন থেকে ভদ্রলোকের বাড়িটা কত দূর হবে তা ঠিক জানা নেই। ভদ্রলোক বলেছেন স্টেশন থেকে আমাদের গরুর গাড়িতে যেতে হবে। গরুর গাড়ির সবটাই ভালো, কিন্তু মাঝে মাঝে এমন প্রবল ঝাঁকুনি দেয় যে সেটা সহ্য করা বড় কষ্টকর হয়ে ওঠে। ধীরে বৎস ধীরে, শুধু গরুর গাড়ি কেন, আরো কত ঝাঁকুনি আমাদের সহ্য করতে হবে তা তো অনুমান করতেই পারছো। সেখানে গিয়ে পৌঁছই, তারপর না হয় দেখা যাবে। কাল সকালেই বেরিয়ে পড়তে হবে, তাই আমি একবার বেরিয়ে পড়লাম প্রকাশকের কাছে যাওয়ার জন্য। বই প্রকাশের অন্তিম মুহূর্তের কিছু কাজকর্ম সেরে রাখতে হবে। আর আমরা কতদিনের জন্য যাচ্ছি সেটা ঠিক নেই, তাই সে ব্যাপারেও তাদের সাথে কথা বলে রাখা দরকার। ঠিক এমন মুহূর্তে যে একটা কেস এসে পৌঁছবে সেটা আমি ভাবতে পারিনি। তাই এসেছে যখন একা একা পাঠানো যায় না। যতই হোক, আমি নিখিলেশের সাথে প্রত্যেকটা রহস্য সন্ধানে আর সেটা না থাকতে পারলে তো আমার লেখাটাই হয়ে উঠবে না। আর নিখিলেশ যে বৌঠানকে দাদার কাছে পাঠিয়ে দিতে চাইছে তার অন্য একটা কারণ রয়েছে। বৌঠান আসলে সন্তান সম্ভবা, তাই এ সময় বাড়িতে একা থাকলে তার বিভিন্ন সমস্যা হতে পারে। দাদার কাছে থাকলে সে বিষয়টা নিয়ে নিখিলেশকে ভাবতে হবে না। আর এমন অবস্থায় পুটিরাম এর আগেও বাড়িতে একা থেকেছে, তাই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিজেদের কাজকর্ম ঠিকঠাক করে পরদিন সকালে আমরা রওনা দিলাম মেদিনীপুরের সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে। এখানে সেই জমিদারের নামটা বলে রাখা ভালো। সেই জমিদারের নাম হলো অনন্ত সিংহ রায়। গোটা ট্রেনের পথে যেতে যেতে নিখিলেশ আমায় এই জমিদার বাড়ির বিষয়ে অনেক কিছুই বলল, তবে একটা কথা আমি বুঝতে পারলাম না, নিখিলেশ এই সমস্ত তথ্য আসলে কোথা থেকে জোগাড় করল। নিখিলেশ যে বিষয়টা বলতে চায় না সেই বিষয়ে তার মুখ থেকে কোনো কথা বার করা সম্ভব নয়, তাই আমি মন দিয়ে তার কথা শুনতে লাগলাম। কোনো প্রশ্ন না করে নিখিলেশ বলল, জমিদার অনন্ত সিংহের পূর্বপুরুষরা ছিল এই অঞ্চলের বেশ নামকরা জমিদার। শুধু জমিদারের ব্যাপারই নয়, তাছাড়া তাদের নাম আরো অন্য একটা কারণে ছড়িয়ে পড়েছিল, তা হলো আয়ুর্বেদ। তুমি হয়তো অমরজিৎ জানো, ধন্বন্তরী কিংবা আয়ুর্বেদ চিকিৎসার জন্য আমাদের ভারতবর্ষের কিছু কিছু অঞ্চলের নাম বেশ রয়েছে। অনন্ত সিংহ রায়ের পূর্বপুরুষরা এই আয়ুর্বেদ নিয়ে চর্চা করত। জমিদারির পাশাপাশি তাদের এই চিকিৎসা ব্যবস্থা বেশ উন্নত হয়েছিল। তার ঠাকুরদাদার সময় তিনি এমন অনেক ওষুধপত্র তৈরি করতে সমর্থ হয়েছিলেন, কিংবা সে সমস্ত জানতেন যা দিয়ে তাকে দুরারোগ্য ব্যাধির উপশম করা যায়। আর তাই জমিদার পরিবারকে সেখানকার লোকেরা এরকম ভগবানের মতো মানে। মানুষ যার হাতে পড়ে মানুষের মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারে, তাকে ভগবান মনে করতে অন্তত গ্রামের মানুষদের দ্বিধাবোধ হয় না। তবে তাদের এই ধন্বন্তরী আয়ুর্বেদ চিকিৎসার ব্যাপারটা কমে আসতে শুরু করে অনন্ত সিংহ রায়ের পিতা গোপাল সিংহ রায়ের আমল থেকে। তিনি এই সময় নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না, তবে তার ঠাকুরদার কল্যাণে যা জানা ছিল তাই নিয়ে গোপাল সিংহ রায়ের অল্প স্বল্প সাহায্য করতেন। তবে অনন্ত সিংহ রায়ের আমলে সেই সমস্ত কিছু একেবারেই কমে আসে। তিনি আয়ুর্বেদ চিকিৎসার কাজকর্ম করা তো দূর, সেগুলো নিয়ে কখনো আগ্রহ দেখাননি। তবে শোনা যায় অনন্ত সিংহ রায়ের বাড়িতে এমন কিছু পুঁথিপত্র রয়েছে যেগুলো আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রে মহামূল্যবান সম্পত্তি। সে সমস্ত কোনো আয়ুর্বেদ চিকিৎসকের হাতে গিয়ে পড়লে সে তার দ্বারা যেমন উপকৃত হবে, তেমন আরো অনেককে তার দ্বারা রোগ নিরাময় করতে পারবে। কিন্তু এই অনন্ত সিংহ রায় এই মুহূর্তে ঠিক কোনো বিপদে পড়ে আমায় ডেকে পাঠিয়েছেন, তা কিন্তু আমি ধারণা করতে পারছি।
কিন্তু এই অনন্ত সিংহ রায় ঠিক এমন সময় কোন বিপদে পড়ে আমায় ডেকে পাঠিয়েছেন তা আমি ধারণা করতে পারছি না ঠিক। তিনি চিঠিতে বলেছেন তিনি একটা অদ্ভুত সমস্যায় রয়েছেন, তবে তার বেশি কিছু বলতে চাননি। এখান থেকে অনুমান করা যায় তিনি হয়তো কোনো একটা ব্যাপারে তার পরিবারের কাউকে কিংবা আশেপাশের লোকজনদের সন্দেহ করছেন। চিঠি লেখার সময় তারা আশেপাশে কেউ না থাকলেও চিঠিতে সমস্ত কিছু না বলে লুকিয়ে রাখাটা সেই ইঙ্গিত দিচ্ছে। আর চিঠিতে তিনি সম্ভবত সেখানে গিয়ে পৌঁছতে বলেছেন। তার মানে এটা হতে পারে যে একটা বিপদ রয়েছে। এবার সেটা মৃত্যুর বিষয়ক হতে পারে, আবার অন্য কোনো বিষয় হতে পারে। সে ব্যাপারে আমি নিশ্চিত কিছুই বলতে পারছি না। তবে চিঠির কালি দেখে মনে হচ্ছে ভদ্রলোক চিঠিটা লিখেছেন রাতের বেলায়। দিনের বেলার বদলে রাতের বেলা তিনি চিঠি লিখতে যাবেন কেন? সেক্ষেত্রে গোপনীয়তার কথাটাই আমার মাথায় আসছে বারবার। এমনকি বিপদে তিনি পড়েছেন যে আশেপাশের লোকজন কিংবা পরিবারের লোকেদের কাছ থেকে তাকে লুকিয়ে চিঠিটা লিখতে হয়েছে। কিন্তু চিঠিটা তো এখানে পাঠানোর জন্য কোনো একটা পোস্ট অফিসে ফেলতে হয়েছে, আর সেক্ষেত্রে কি তিনি নিজেই চিঠিটা ফেলেছেন? সেটা তো আমার মনে হয় না। কারণ যদিও আমি মেদিনীপুরের কোথাও এর আগে যাইনি, তবুও মনে হয় না যে তার বাড়ির কাছাকাছি কোথাও পোস্ট অফিস রয়েছে। সাধারণত স্টেশনের কাছাকাছি এই পোস্ট অফিসগুলো থাকে। তার বাড়ির সবাই যে তার সন্দেহভাজন সে কথা আমি বলছি না। হতেই পারে বিশ্বস্ত কোনো কাজের লোক কিংবা অন্য কাউকে দিয়ে তিনি চিঠিটা পাঠিয়েছেন। তবে চিঠিতে তিনি তাদের পরিবারের আয়ুর্বেদ চিকিৎসার কথা বলেছেন, তাই আমার মনে হচ্ছে তার সমস্যাটা বোধহয় এই সংক্রান্তই কিছু। সত্যি বলতে আমি মনে মনে ভেবেছিলাম বোধহয় কোনো গুপ্তধন কিংবা খুনের রহস্যের তদন্ত করতে আমরা যাচ্ছি। তাই নিখিলেশের কাছ থেকে এই সমস্ত কথা শুনে আমার উত্তেজনা সামান্য কমে এলো। যদিও কারোর বিপদ কখনোই কামনা করা উচিত নয়, তবুও খুন কিংবা গুপ্তধনের রহস্য না থাকলেও কেসটা কেমন যেন অতি সাধারণ হয়ে আসে। বোধহয় নিখিলেশের সাথে রহস্য সন্ধান করতে করতে আমার মন মানসিকতাটাও এভাবেই তৈরি হয়ে গিয়েছিল। কোনো কেসের কথা কানে এলে প্রথমে খুন কিংবা গুপ্তধনের কথাটাই আমার আগে মনে পড়ে। যথারীতি আমাদের দুবার ট্রেন বদল করতে হলো। আমরা যখন আমাদের গন্তব্য স্টেশনে গিয়ে পৌঁছলাম তখন দুপুর হয়ে এসেছে। এদিকে খাওয়া দাওয়া তেমন কিছুই হয়নি। কাছাকাছি যে কোনো খাওয়া দাওয়ার জায়গা পাবো সেটাও তো দেখতে পাচ্ছিলাম না। স্টেশনের কাছে একটা ছোট চায়ের দোকান মতো রয়েছে, তা সেখানে বিস্কুট আর চা খেয়ে নিলাম। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখে চলেছি আমরা। এমন সময় চায়ের দোকানের লোকটি বলল, বাবুরা যাবেন কোথায়? দেখে তো এদিককার লোক বলে মনে হচ্ছে না। আপনারা কি কলকাতা থেকে আসছেন? একটা ব্যাপার আমি দেখেছি, যখনই কোনো গ্রাম কিংবা অন্য কোনো জায়গার লোকেরা অচেনা মানুষকে দেখে তখনই তাদের প্রথম কলকাতার কথাই মনে হয়। সেক্ষেত্রে বোধহয় আমাদের বেশভূষা কিংবা হাবভাব, কথাবার্তা এই সমস্ত কিছু লাগে। কারণ গ্রামের মানুষদের কথাবার্তায় একটা গ্রাম্য টান থাকে, যেটা আমাদের কথাবার্তার মধ্যে থাকে না। নিখিলেশ হেসে বলল, হ্যাঁ, আমরা কলকাতা থেকেই আসছি। আসলে এখানে অনন্ত সিংহ রায়ের বাড়িতে আমরা যাব। ওনার বাড়িটা এখান থেকে ঠিক কতটা তুমি বলতে পারবে? দোকানদার আমাদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখল, তারপর দোকান থেকে বাইরে বেরিয়ে এসে বলল, ও, আপনারা জমিদার বাবুর বাড়িতে যাবেন? কিন্তু সেখানে আপনার কি কাজ বলুন তো? দোকানদারটির মনে অতিরিক্ত কৌতূহল দেখেই বোধহয় নিখিলেশ বলল, না, তেমন কিছু নয়। আসলে জমিদার বাবুর সাথে আমাদের বেশ কয়েক বছর আগে দেখা হয়েছিল। তিনি আমাদের তার বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন, সুযোগ হয়ে উঠছিল না, তাই এখন এসে পড়েছি। কিন্তু কেন বলো তো, সেখানে কি কিছু ঘটেছে? চায়ের দোকানদারের মুখে কেমন যেন একটা অদ্ভুত ভাবের পরিবর্তন হলো। সে একটু গলা চেপে বলল, আপনারা শহরের লোক, আপনারা জানেন না ও বাড়িতে কয়েকদিন আগে একটা খুন হয়েছে? কথাটা শুনে আমি কেমন যেন চমকে উঠলাম। তাহলে নিখিলেশ যে বিপদের আন্দাজ করছিল সেটা কি এই বিপদ? আর যে কথাটা লুকিয়ে গিয়েছিলেন অনন্ত সিংহ রায় বাবু, সেটা আসলে এই কথা? নিখিলেশ কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অতি সহজভাবে বলল, এটা কি খুন হয়েছে? কার খুন হয়েছে বলো তো? ও বাড়িতে একজন মাস দুয়েক আগে থাকতে এসেছিল, তারই খুন হয়েছে। আমার তো মনে হয় ওই জমিদার বাড়িরই কেউই খুন করেছে। আসলে ও বাড়িতে গুপ্তধন রয়েছে না,
সেই গুপ্তধনের খোঁজই বোধহয় লোকটা করছিল। আমি কেমন যেন অবাক হলাম। আসার সময় বারবার গুপ্তধনের কথাটাই মাথার মধ্যে ঘুরছিল, আর এখন তো দেখা যাচ্ছে খুন আর গুপ্তধন এই কেসটায় দুটোই রয়েছে। নিখিলেশ কিন্তু কোনো রকম উত্তেজনা দেখালো না, আগের মতোই শান্ত স্বরে বলল, সে কি, গুপ্তধন রয়েছে ওই বাড়িতে? আচ্ছা, তাহলে তো বেশ ভালোই হলো। কিন্তু তুমি এত কিছু জানলে কি করে? জমিদার বাড়ি এখান থেকে অনেকটা দূরে বাবুরা। আসলে ওই দিক থেকে মাঝে মাঝে কিছু লোক স্টেশনের দিকে আসি, তাদেরই মুখে শুনতে পেয়েছি। আর ওই মাস দুয়েক আগে ওই যে লোকটি খুন হয়েছে, সে তো আমার দোকানেই এসেছিল। আমার দোকানে জিজ্ঞেস করলো জমিদার বাড়ির কথা, তারপর চাও খেলো। লোকটাকে দেখে কিন্তু বেশ ভালো মানুষ বলেই মনে হয়েছিল। এই তো গোপাল এসে গেছে। এই গোপাল, এ বাবুদের জমিদার বাড়িতে নিয়ে যা। দোকানদারের কথায় সামনে তাকিয়ে দেখি গরুর গাড়ি নিয়ে একজন আমাদের দিকে এগিয়ে আসে। তার পরনে একটা অর্ধ নোংরা সাদা রঙের ধুতি মালকোচা মেরে পরা, তার খালি গা, গলায় একটা কালো করে বাঁধা তাবিজ ঝুলছে, মাথার চুল বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে, গোটা শরীর ঘামে ভেজা। তবে তার চেহারা যেমন দশাশই, তেমনই তার গরুগুলোর চেহারাও। মাথায় লম্বা শিংগুলো যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। একটু এদিক ওদিক হলেই ওই লম্বা শিং পেট ফুঁড়ে বাইরে বেরিয়ে যাবে পেছন থেকে। দোকানদারের কথায় সেই লোকটি গাড়ি থামিয়ে নেমে আমাদের দিকে এগিয়ে এলো। তারপর গ্রাম্য ভাষায় বলল, এগে বাবুরা জমিদার বাড়িতে যাইবেন নাকি? আসুন না, আসুন, আমি নিয়ে যাচ্ছি। তুমি চেনো জমিদার বাড়ি? আচ্ছা, এখান থেকে জমিদার বাড়ি যেতে কতক্ষণ লাগে? আর একটু এগিয়ে গেলেই রাস্তা খুব খারাপ বাবুরা, তাই একটু সময় লাগবে। রাস্তা ভালো থাকলেই তাড়াতাড়ি পৌঁছে যেতাম। গ্রাম্য মানুষদের মাঝে মাঝে সময়ের ধারণা খুব একটা থাকে না। তাদের 10 মিনিট মানে আধ ঘন্টাও হতে পারে, আবার 1 ঘন্টাও হতে পারে, আবার 5 মিনিটও হতে পারে। তাই সে নিয়ে আর কথা বাড়ালাম না। আমাদের ব্যাগপত্র তার গরুর গাড়ির পেছনে তুলে দিয়ে গরুর গাড়ির ছইয়ের ভেতরে আমরা ঢুকে বসলাম। একটু অপেক্ষা করতে হলো। গরুর গাড়ির পেছনের দিকে রাখা খড়ের গাদা থেকে খানিকটা খড় বার করে তার গরুদের খেতে দিল। গরুর গায়ে হাত বোলাতে বোলাতে বলল, অবলা জন্তু কখন খিদে পাইয়েছে আমি তো সব বুঝি, তাই একটু খাইয়া লই, বুঝছেন? তারপর আপনাদের নিয়ে যাব। আকাশে মেঘ করে আছে কিন্তু। গোপাল, দেখো, বৃষ্টি নামার আগেই আমাদের জমিদার বাড়িতে পৌঁছে দিও, না হলে ঝড় বৃষ্টিতে আবার। গোপাল নিখিলেশের কথাটা শেষ করার আগেই বলে উঠল, না 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 বাবুরা, আপনাদের বৃষ্টিতে ভিজতে হবে না। তার আগে জমিদার বাড়ি পৌঁছিয়া দিব। জমিদার বাড়িতে তো কি এক উৎসব রয়েছে বাবুরা, আপনারা জানেন? আমি এবার একটু অবাক হয়ে পড়লাম। একে খুন, তার উপর এই গুপ্তধনের ব্যাপারটা, আবার তার উপর এখন গোপাল বলছে নাকি সে বাড়িতে উৎসব রয়েছে। কিসের উৎসব বলো তো গোপাল? আমার বাড়ি তো এই দিকেই বাবুরা। জমিদারের নাতির মুখে ভাত রয়েছে যে, তাই উৎসব হবে। আমাদের সবার নিমন্ত্রণ আছে। বা, এ তো বেশ ভালো খবর। আচ্ছা, আমি শুনেছি জমিদার বাড়িতে নাকি একটা খুন হয়েছে। ততক্ষণে আমাদের গাড়িটা চলতে শুরু করেছিল। গাড়ির চাকার ক্যাচর ক্যাচর শব্দ আর গরুর চলার শব্দ। স্টেশন থেকে একটা বড় মাটির রাস্তা সোজা গিয়েছে। সামনের দিকে দুপাশে ফাঁকা জমি, মাঝে মাঝে জমির মাঝে এখানে ওখানে ছোট ছোট ঘর দেখা যায়। এই ঘরগুলো আসলে চাষিদের বোধহয়, বিশ্রামের জন্য হতে পারে। তবে এই ঘরগুলোতে ঠিক কী করা হয় তখন আমি জানতাম না। আর ওখানে একটা রাস্তা পেরিয়ে এসে আমাদের গাড়ি ঢোকে। গ্রামের মধ্যে এর মাঝে গোপাল কয়েকটা কথা আমাদের জানায়। হ্যাঁ বাবুরা, একটা খুন হয়েছে তো। হ্যাঁ, ওই যে একজন এসেছিল না মাস 2-3 আগে, এলো। তারপর জমিদার বাড়িতেই তো থাকতো। ও জমিদার নাকি ও বাড়িতে নাকি কি সব গুপ্তধন সুপ্তধন রইছে। হ্যাঁ, সে তো আমরা বহু কাল আগে থেকে শুনে আইতাছি। ওই লোকটা নাকি সেই সব খোঁজ খবরের তালে ছিল। একদিন সকালে ওই লোকটারে বাড়ির পিছনের দিকে ওই যে কোঠার হয়েছে না, ওর কাছেই পড়ে থাকতে দেখা যায়। মাথা থেকে রক্ত বেরোয় মাটি ভিজে থুয়ে যাচ্ছে বাবুরা। তারপর তো সেই নিয়ে হইসই কাণ্ড এবারে। আর খুব বেশি দিন নয়, এই তো ওই হপ্তাখানেক হবে।
গোপালের কথা শেষ হতেই নিখিলেশ আমার দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, চায়ের দোকানের লোকটা বলছিল 2 দিন আগে খুন হয়েছে, এ তো বলছে সপ্তাহখানেক আগে খুন হয়েছে। ব্যাপারটা কি বলতো? বাড়ি থেকে জমিদার বাড়ি পৌঁছানোর মধ্যেই যে আমাদের এতগুলো তথ্য সংগ্রহ হয়ে যাবে আর তার সাথে কেসে হাত দেওয়ার আগে যে মাথাটা এভাবে গলিয়ে যাবে তা আমি ভাবতে পারিনি। নিখিলেশের কথার উত্তরে তাই শুধু বললাম, যা বলছে তাই শুনে যাও, বাকিটা তো আমরা ওই বাড়িতে গিয়ে মিলিয়ে নিতে পারবো নাকি। নিখিলেশের সাথে গোপালের এর পরেও আরও কিছুক্ষণ কথাবার্তা হলো। গোপালের কথার মানে যেটা দাঁড়ায় তা হলো, কদিন আগে জমিদার বাড়িতে একটা খুন হয়। যে খুন হয়েছে সে বোধহয় শহরের দিক থেকে এখানে এসেছিল। এবার কি কারণে এসেছিল তা কেউ জানে না। তার মৃতদেহ পাওয়া গেছে বড় বাড়ির বাইরের কুয়োর কাছে। মাথায় কেউ পেছন থেকে আঘাত করেছিল, আর সেই আঘাতেই মৃত্যুটা হয়েছে এমনটা অনুমান করা যাচ্ছে। পুলিশ এসেছিল, তবে তদন্ত করেও নাকি কিছুই পাওয়া যায়নি। কানাঘুষো শোনাও গিয়েছিল যে জমিদার বাবু নাকি শহর থেকে গোয়েন্দা নিয়ে আসবে এই কেসটা তদন্ত করার জন্য। তবে এই সমস্ত কিছুর মধ্যে সবকিছু কেমন যেন চাপা পড়ে যায়। সবাই বলা বলি করছিল ওই লোকটা আসলে গুপ্তধন খুঁজে বেড়াচ্ছিল, তাই ওই বাড়ির গুপ্তধন পাহারা দেওয়ার যে ভূত রয়েছে সে নাকি ওইভাবে মেরেছে। এই সমস্ত কিছু ভুলে জমিদারের নাতির অন্নপ্রাশনে গোটা পরিবার মেতে উঠেছে। সবাই ব্যাপারটা কেমন যেন ভুলে গেছে। গ্রামের লোকেরাও সেসব নিয়ে আর মাথা ঘামায়নি। যে বাড়িতে খুন হয়েছে তারাই যখন ভুলে গেছে, গ্রামের লোকে আর মনে রেখে কি করবে। গোপাল এই সমস্ত কিছু আমাদের এমনভাবে বলে চললো যেন আমরা তার খুব কাছের লোক। সে তার গ্রাম্য ভাষাতে কথাগুলো বললেও আমাদের বুঝতে খুব একটা অসুবিধে হচ্ছিল না। চুপ করে বসে তার কথা শুনছিলাম। তবে একটু পরেই প্রবল ঝাঁকুনিতে আমরা ছইয়ের ভেতরে কেঁপে উঠলাম। গোপাল আগেই বলেছিল রাস্তা খারাপ রয়েছে, তবে সেই রাস্তা খারাপ যে এখন তা বুঝতে পারলাম। মাথা পেছনের দিকে বার করে দেখতে পেলাম গোটা রাস্তাটা কেমন যেন কাদা ভরা রয়েছে, তার মধ্যে এখানে ওখানে খানাখন্দ। যে প্রবল ঝাঁকুনি গাড়ির মধ্যে শুরু হলো তা একেবারেই গিয়ে থামলো প্রায় মিনিট 5 পরে। ততক্ষণে আমাদের ব্যাগপত্রগুলো আমরা দুহাতে আঁকড়ে ধরে বসে রয়েছি। গোপালের গাড়ির পেছনের দিকে রাখা খড়গুলো যে কেন বাঁধা রয়েছে সেটা আমরা এতক্ষণ পরে বুঝতে পারলাম। গোপাল কিন্তু তার দোপাটি দাঁত বার করে হেসে বলল, বাবুরা আর একটু কষ্ট করে বয়েন, এখনই ভালো রাস্তা রয়েছে। হ্যাঁ, তা আসলে এই রাস্তাটা একটু নিচু, তাই তাড়াতাড়ি জল জমে না। এখন তো জল নেই, শুধু কালা রয়েছে। জল থাকলে জলের উপর দিয়ে আসতে হইতো। এই রাস্তা ছাড়া তো আমাদের স্টেশন যাওয়ার আর কোনো রাস্তা নেই। না বাবুরা, এই একটাই রাস্তা আছে। এ অন্য যে রাস্তা আছে না, সেইটা দিয়ে ঘুরে স্টেশনে পৌঁছানো যাবে না। এই পরের স্টেশনের কাছাকাছি গিয়ে পৌঁছতে হবে। এরপর গোপালের সাথে যা কথাবার্তা হলো সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। সত্যি বলতে সোজা কথায় বলতে গেলে অনেক কষ্ট করে আমরা যখন জমিদার বাড়ির কাছাকাছি পৌঁছলাম তখন কিন্তু রাস্তা বেশ ভালো। গ্রামের মধ্যে ততক্ষণে আমরা প্রবেশ করে ফেলেছি। জমিদার বাড়ির একদম সামনে গিয়ে গোপাল গাড়ি থামিয়ে বলল, নেন বাবুরা, আপনাদের জমিদার বাড়ি আইয়া পড়ছে। আমরা ব্যাগপত্র নিয়ে যখন নামলাম তখন মনে হলো শরীরের সমস্ত হাড় যেন নড়ে গিয়েছে। কোমরে যে সামান্য ব্যথা পর্যন্ত হয়ে যায়নি তা অস্বীকার করব না। এতক্ষণ পরে মাটিতে নেমে আমি দুপা হেঁটে নিলাম। তবে সমস্যাটা বাঁধল নিখিলেশ যখন গোপালকে ভাড়া দিতে গেল। গোপাল অদ্ভুতভাবে হেসে নিখিলেশের দিকে তাকিয়ে বলল, আপনারা তো কলকাতা থেকে আইছেন বাবুরা। জমিদার বাবু যে গোয়েন্দাকে ডেকে পাঠিয়েছেন সেইটা আমি জানি। আর আপনি কি ভেবেছেন আমি আপনাকে চিনতে পারিনি? জমিদার বাবু বলেই দিয়েছিলেন গোয়েন্দার সাথে আরো একজন আসবে। আপনারা যে তারা আমি ঠিক বুঝতে পারিছি বাবু। আপনাদের কাছ থেকে আমি ভাড়া নিতে পারবো নি। জমিদার বাবু তাহলে রাগ করবেন। হ্যাঁ, ভাড়া আমি জমিদার বাবুর কাছ থেকেই বুঝে নেব। আপনারা আসেন। নিখিলেশ তাকে অনেক জোরাজোরি করলো, কিন্তু কিছুই করা গেল না। গোপাল যাওয়ার আগে বলে গেল কোনো প্রয়োজন পড়লে তাকে একবার মনে করলেই হবে। জমিদার বাড়ির বড় গেটের সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু অবাক হয়ে গেলাম। জমিদার বাড়ির চারপাশে বড় উঁচু দেওয়াল,
সেই দেওয়াল সময়ের নিয়মে এখানে ওখানে কালচে হয়ে এলেও ভেঙে পড়েনি। এখানে গেটের ওপর দারোয়ান ছিল। আমাদের দেখে এগিয়ে এসে বলল, কিসকো মাংতা বাবু সাহেব? আমরা কলকাতা থেকে আসছি। জমিদার অনন্ত সিংহ রায় আমাদের ডেকে পাঠিয়েছেন। তুমি গিয়ে জমিদার বাবুকে আমাদের কথা বলো, তাহলে তিনি বুঝতে পারবেন। দারোয়ান বড় গেটের এক পাশটা টেনে খুলতে খুলতে বলল, अरे अच्छा अच्छा, आप लोग वही गोविंदा बाबू हो। जमींदार बाबू ने सूचना दिया था कि आप आएंगे। आइए आइए, अंदर आइए, मैं अभी जाके जमींदार बाबू को खबर देता हूँ। आइए आइए। আমরা ব্যাগপত্র নিয়ে ভেতরে ঢুকতেই দারোয়ান একরকম ছুটে গিয়ে ভেতরে খবর দিল। বড় গেট পেরিয়ে সামনে পায়ে চলার পথ এগিয়ে গেলেই একটা বড় বাড়ি। বাড়িটা 3 তলা। দেখেই বোঝা যায় এ বাড়ি অনেক বছর আগে তৈরি হয়েছে। একসময় এই বাড়ির গায়ের রং হলুদ থাকলেও এখন কেমন যেন সেই রং সাদাটে হয়ে এসেছে। আমরা এগিয়ে যাচ্ছি। বাড়ির ভেতরের দিক থেকে গামছা কাঁধে একজন আমাদের দিকে এগিয়ে এসে আমাদের হাত থেকে ব্যাগপত্রগুলো একরকম তুলে নিতে যাচ্ছিল। নিখিলেশ বলল, না না, আমরা নিয়ে যেতে পারবো, অসুবিধা হবে না। ছি 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 ছি, আমি থাকতে জমিদার বাড়ির অতিথিরা নিজের ব্যাগপত্র নিজে নিয়ে যাবে? এ আমার জমিদার বাড়ির লজ্জার বিষয়। দিন বাবুরা, আমি নিয়ে যাচ্ছি, আপনারা আসুন। লোকটা আমাদের ব্যাগপত্র নিয়ে বড় বাড়িটার সামনে লম্বা সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে উঠতে বলল, আপনাদের থাকার ব্যবস্থা দোতলার ঘরে করা হয়েছে বাবুরা, আপনারা আসুন। সে খানিকটা এগিয়ে গেছে। আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি, এমন সময় এক ভদ্রলোক এসে বারান্দার মতো জায়গাটার একদম মাঝখানে দাঁড়ালেন। তাকে দেখেই মনে কেমন যেন একটা শ্রদ্ধার ভাব আসছে, কারণ তার মাথার লম্বা চুল সমস্তটাই সাদা হয়ে আছে, মুখের দাড়ি গোঁফ সবকিছুই সাদা। বোঝা যায় একসময় বেশ সুদর্শন ছিলেন। আর তাছাড়া তার শরীরের গঠনও সুদৃশ্য। তার পরনে একটা হালকা হলদে রঙের ধুতি, সাথে গায়ে পাঞ্জাবি, গলার উপরে মোটা সোনার চেন ঝুলছে, আর হাতে বেশ কয়েকটা সোনার আংটিও রয়েছে। তার মুখে বয়সের ছাপ, চোখের তলায় গাঢ় কালি, তবে মুখে আর চেহারায় একটা আভিজাত্যের ভাব এখনও রয়েছে। তার পায়ে চামড়ার জুতো। নিখিলেশ এগিয়ে গিয়ে নমস্কার করে বলল, নমস্কার জমিদার বাবু, আপনি কি আমাদের জন্য অপেক্ষা করছিলেন? আপনি নিখিলেশ বাবু তা বুঝতে পেরেছি, তবে আপনি আমায় চিনলেন কি করে? এর আগে তো আপনি আমায় দেখেননি কখনো। সে কথা থাক জমিদার বাবু, আপনি মনে করুন ও আমার একটা অভ্যাস, আমি মানুষ চিনে নিতে পারি। তবে আপনার সাথে... কথাটা বলেই নিখিলেশ চুপ করল, কারণ ততক্ষণে পেছনের দিক থেকে আরও এক ভদ্রলোক বেরিয়ে এসেছেন। জমিদারবাবু বললেন, আপনারা দোতলার ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম করুন, আপনাদের খাবার ঘরে দেওয়া হবে। আজ তো প্রায় বিকেল হয়ে এলো, আজ আর আপনাদের জমিদার বাড়ি দেখাতে পারবো না, কালই না হয় দেখাবো। এই হরিনাথ, বাবুদের ঘরে নিয়ে যা। আমি বুঝতে পারছিলাম নিখিলেশ কিছু একটা বলতে গিয়ে পেছনে সেই ভদ্রলোককে দেখে থেমে গিয়েছিল। আর জমিদার বাবু যেন বুঝতে পেরেছিলেন নিখিলেশ কোনো একটা কথা গোপনে বলতে চাইছে, তাই তিনি নিখিলেশকে সেখান থেকে ঘরে চলে যেতে বললেন। সত্যি বলতে আমরা বেশি ক্লান্ত ছিলাম গরুর গাড়ির ঝাঁকুনির জন্য হয়তো, তাই নিজেদের ঘরে এসে হরিনাথের দেখিয়ে দেওয়া বাথরুমে একরকম স্নান সেরে নিলাম। তারপর জামা কাপড় বদলে নিজেদের বিছানায় এসে সবে বসেছি। এমন সময় হরিনাথ দুটো খাবারের থালা নিয়ে এলো। আমাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরের কোণে একটা বড় টেবিল রয়েছে, দুটো চেয়ারও রয়েছে। সেখানে বসেই আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে নিলাম। ততক্ষণে বিকেল প্রায় শেষ হয়ে আসতে শুরু করেছে। আসলে আমরা এই বাড়িতে যখন ঢুকেছি তখন বিকেল হয়েই এসেছিল। সন্ধে হতেই হরিনাথ এসে আমাদের ঘরে হ্যারিকেন জেলে দিয়ে গেল, আর বলে গেল রাতের বেলা বাড়ির বাইরে বের হতে না। কিন্তু কেন সে ব্যাপারে কিছুই বলল না। নিখিলেশকেও দেখলাম সে আর কিছুই প্রশ্ন করল না, বোধহয় সেও ক্লান্ত হয়েছিল। সেদিন আর তেমন কিছুই ঘটল না। রাতের বেলা আগের মতোই হরিনাথ আমাদের ঘরে এসে খাবার দিয়ে গেল। বলে গেল জমিদার বাবু বলেছেন কাল আমাদের সাথে কথা বলবেন। আজ আমরা ক্লান্ত, তাই আজ বিশ্রাম নিতে বলেছেন। নিখিলেশ কেমন যেন চুপ করে গেছে বলে মনে হলো। সে আমার সাথে টুকিটাকে কথাবার্তা ছাড়া
এই কেসের ব্যাপারে আর কিছুই বলল না। তবে রাত্রে ঘুমানোর সময় নিখিলেশ হঠাৎ বলে উঠল, আচ্ছা অমরজিৎ, যে কথাটা ওই গোপাল জানে সে কথাটা এই বাড়ির আর কেউ জানে না বলে তোমার মনে হয়? কি কথা বলো তো? এই যে আমরা এখানে ওই কোনো একটা কেসের ব্যাপারে তদন্ত করতে এসেছি, সেই ব্যাপারটা? যদি হয় জমিদারবাবু নিজেই গোপালকে স্টেশনে পাঠিয়েছিলেন, তাহলে ব্যাপারটা অন্যরকম হতে পারে। না হলে কিন্তু... নিখিলেশ আর কিছুই বলল না। একটু পরেই বুঝতে পারলাম যে সে বোধহয় ঘুমিয়ে পড়েছে। আমি আর অপেক্ষা করলাম না, ঘুমিয়ে পড়লাম। কারণ বুঝতে পারছিলাম কাল থেকেই এই বাড়িতে খুন, তার সাথে গুপ্তধন, এমনকি অদ্ভুত সেই ভূতের রহস্য যে কথাটা জমিদার বাড়ির গুপ্তধনের সাথে অভিশাপের মতো রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে মাথা ঘামাতে হবে। তার আগে একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন, তাই ঘুমিয়ে পড়ল। অনেক রাত্রের দিকে কোনো একটা কারণে ঘুম ভেঙে গেল, আর ঘুম ভাঙতে দেখতে পেলাম নিখিলেশ ঘরের জানলাটার কাছে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই সময় হঠাৎ নিখিলেশ জানলার কাছে গেল কেন সেটা বুঝতে পারলাম না। আমি উঠে পড়েছি, সে সেটা বোধহয় বুঝতে পেরেছিল, তাই তাড়াতাড়ি আমার দিকে সরে এলো। তারপরে বলল, গুপ্তধন বোধহয় ওই মৃত ভদ্রলোক খুঁজে বেড়াচ্ছিলেন না, অন্য কেউ খুঁজে বেড়াচ্ছে। এসো অমরজিৎ, সাবধানে জানলার কাছে এসে দাঁড়াও। আমি নিখিলেশের কথায় আস্তে আস্তে জানালার একপাশে গিয়ে দাঁড়ালাম। এবাড়ির জানালাগুলো বেশ বড়, প্রায় দরজার আকারেই হবে। জানলার মাঝে শক্ত লোহার গারদ দেওয়া। সেই জানালার একপাশে পাল্লার আড়ালে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে কিন্তু প্রথমে কিছুই দেখতে পেলাম না। আসলে আমাদের যে ঘরটা থাকতে দেওয়া হয়েছে সেটা দক্ষিণ দিকে। এবারে ঘরের দুটো জানলার মধ্যে একটা জানলা দিয়ে বাড়ির দক্ষিণ দিকটা দেখা যায়, আর পেছনের জানলাটা দিয়ে দেখা যায় বাড়ির পেছনের দিকটা, অর্থাৎ পশ্চিম দিকটা। অন্ধকারে তাকিয়ে প্রথমে কিছুই দেখতে না পেলেও চোখ সয়ে যাওয়ার পরে বুঝতে পারলাম আমাদের এই জানলা দিয়ে বাড়ির বাইরের যে অংশটা দেখা যাচ্ছে তাতে একটা অন্ধকার ছায়া মূর্তি যেন ঘুরে বেড়াচ্ছে। বাড়ির কোথাও একটা কুয়ো রয়েছে, সে ব্যাপারটা আমরা আগে জানতে পেরেছিলাম। এখন কেমন যেন মনে হলো সে যেখানে ঘুরে বেড়াচ্ছে সেখানেই কিছু একটা রয়েছে। বাইরে চাঁদের আলো নেই, বোধহয় অমাবস্যা কিংবা তার কাছাকাছি সময় চলছে। আর তাছাড়া আকাশে যে কালো মেঘ করে রয়েছে তা বিকেল থেকেই বুঝতে পেরেছিলাম। এর মধ্যে লোকটাকে দেখা সম্ভব নয়। নিখিলেশকে চাপা স্বরে বললাম, এই লোকটা কি বুঝতে পারছো? এই বাড়িতে ঠিক কে কে রয়েছে তাই তো এখনো পর্যন্ত জানি না। তাহলে এটা কি করে বুঝবো বলো তো? তুমি যেখানে আমিও সেখানে, এখন চুপ করে দেখো। লোকটা কিন্তু আরো কিছুক্ষণ একটা নির্দিষ্ট জায়গায় আশেপাশে ঘুরে বেড়ালো, তারপর হঠাৎ করে সামনের দিকে চলে গেল। সামনের দিকে দেখতে গেলে দরজা খুলে বাইরে বেরোতে হয়, কিন্তু সেটা করা কি ঠিক হবে? আমি এমনটা ভেবে চলেছি, এমন সময় নিখিলেশ ঘরের দরজা আস্তে আস্তে খুলে বাইরে ব্যালকনির কাছে চলে গেল। বোধহয় ব্যালকনি থেকে বাইরে ঝুঁকে দেখার চেষ্টা করছিল। আমি মনে মনে একটু বিপদের আশঙ্কা করলাম, যে ঘুরে বেড়াচ্ছে তার কাছে যদি কোনো অস্ত্র থাকে, আর এত রাতে কেউ এ বাড়ির বাগানে ঘুরে বেড়াবে কেন? কিছু বোঝার আগেই নিখিলেশ ফিরে এলো। আর দেখতে পেলাম না, ও যে ঠিক কোথায় গেল বুঝতে পারলাম না। লোকটা এত রাতে ঘুরে বেড়াচ্ছিল কেন? তুমি কখন দেখতে পেলে লোকটাকে? ঘুম আসছিল না বলে জানলার কাছে দাঁড়িয়েছিলাম, একটু পাশে সরে ওই চেয়ারটা নিয়ে বসেই ছিলাম। হঠাৎ করেই মনে হলো লোকটা সামনের দিক থেকে এলো। আমি অপেক্ষা করলাম সে কি করে দেখার জন্য। লোকটা একবার বাড়ির পিছনের দিকে গেল, আবার সামনের দিকে এলো, কিন্তু কি করছিল সেটাই বুঝতে পারছিলাম না। এই বাড়ির কেউ হতে পারে? হতেও তো পারে, আবার নাও হতে পারে। কেসটা আস্তে আস্তে জট পাকাতে শুরু করেছে অমরজিৎ। কাল সকালে অনন্ত সিংহ রায়ের কাছ থেকে সমস্তটা জানতে হবে, না হলে খুব শিগগিরই আরো একটা বিপদ ঘটে যেতে পারে। চলো বাকি রাতটা ঘুমিয়ে নেওয়া যাক। ঘুম আমার আসছিল না, এই সমস্ত কিছুই ভেবে চলেছিলাম। তবে ঘুম যখন আসে তখন কোনো কিছুই বোঝা যায় না, তাই কখন যে দুটো চোখ বন্ধ হয়ে এসেছে তা আমার মনে নেই। চোখ বন্ধ হওয়ার আগে নিখিলেশের মুখ থেকে চাপা স্বরে একটা কথা শুনতে পেলাম। গুপ্তধনের ওপরে যদি কোনো অভিশাপ থাকে তাহলে ওই লোকটার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে কেন? আর গুপ্তধনটাই বা আসলে কি? তার সাথে আয়ুর্বেদের কোনো পুঁথির সম্পর্ক নেই তো? তারপর আর কিছু মনে নেই। ঘুম ভাঙল একদম পরদিন সকালে। ঘুম ভাঙতেই দেখি নিখিলেশ জানালার কাছে দাঁড়িয়ে রয়েছে। আমার ঘুম ভাঙতে দেখে বলল, সুপ্রভাত অমরজিৎ,
উঠে পড়ো চলো, আমাদের অনন্ত সিংহ রায়ের সাথে একবার দেখা করতে হবে। কাল বিকেলে এসে পৌঁছলাম, এখনো তো কিছুই জানা গেল না। আমি আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে নিলাম। একটু পরেই যখন হরিনাথ আমাদের ঘরে এসে আমাদের চায়ের কথা বলতে এলো, তখন নিখিলেশ তাকে অনন্ত সিংহ রায়ের কথা বলল। হরিনাথ চলে যেতেই নিখিলেশ বলল, মনে রেখো অমরজিৎ, কোনোভাবেই কাল রাতে আমরা যা দেখতে পেয়েছি সেটা জমিদারবাবুর সামনে ভুল করেও বলবে না। আমি নিখিলেশের কথা একটু হাসলাম। মাঝে মাঝে আমি এমনি মুখ ফসকে কিছু কথা বলে ফেলি। আসলে ঠিক বুঝতে পারি না কোন কথাটা নিখিলেশ লুকিয়ে রাখতে চাইছে আর কোন কথাটা বলতে চাইছে। তবে আমি ভেবে রাখলাম আমি একদম চুপ করে সমস্ত কিছু শুনব। যখন নিখিলেশ কিছু বলতে বলবে তখনই বলবো। একটু পরেই হরিনাথ এসে বলল, বাবুরা, আপনাদের চা জমিদার বাবুর ঘরে দেয়া হয়েছে, আপনারা সেখানেই চলে যান। জমিদার বাবুর সাথে সেখানেই কথা হয়ে যাবে। আচ্ছা, আপনারা জমিদার বাড়ি দেখতে এসেছেন কলকাতা থেকে, তাই না? হ্যাঁ, আসলে শুনেছি অনন্তবাবুর ঠাকুরদার সময় তারা আয়ুর্বেদ নিয়ে কোনো একটা চিকিৎসা করতেন। তা সে ব্যাপারে কিছু জানার জন্যই আমরা কলকাতা থেকে এসেছি। আসলে আয়ুর্বেদ সম্পর্কে আমাদের কৌতূহল রয়েছে বিস্তর। সেসব কি আর এখন পাবেন বাবুরা? জমিদার বাবু তো ওসব নিয়ে মাথায় খামান না। সেসব কবের কথা কোথায় চলে গেছে? হরিনাথের গলায় স্পষ্ট হতাশা ঝরে পড়ল। নিখিলেশ বলল, আসার পথে শুনেছিলাম তোমাদের এই বাড়িতে নাকি কোথায় গুপ্তধন রয়েছে। সে ব্যাপারে তুমি কিছু জানো না? গুপ্তধনের ব্যাপারে আপনি কি করে জানলেন বাবু? গুপ্তধন আছে সে কথা তো আমরাও শুনেছি, কিন্তু কিন্তু সে আর কি আছে? ওসব তো কবেই গেছে। আমার ওসবে বিশ্বাস হয় না। আপনারা আসুন বাবু। হরিনাথের সাথে সাথে আমরা ঘর থেকে বেরিয়ে ব্যালকনি পেরিয়ে তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে পৌঁছলাম। দোতলায় অনন্তবাবুর ঘর। দোতলাতে অনন্তবাবুর ঘরে এসে ঢুকতেই দেখলাম তিনি বিছানার উপরে বসে রয়েছেন। তার সামনে একটা ছোট্ট টেবিলের উপরে চায়ের কাপ রাখা। আমাদের জন্য দুটো চেয়ার সাজানো রয়েছে। আমরা নমস্কার করে ঘরে গিয়ে বসতেই হরিনাথ চলে গেল। জমিদারবাবু নিখিলেশের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, খুনের ব্যাপারটা আশা করছি আপনি এর মধ্যে শুনেছেন। গোটা গ্রামেই তো ব্যাপারটা ছড়িয়ে গেছে। আপনারা শুনে থাকবেন না সেটা তো আর হয় না। অল্প স্বল্প যে শুনিনি সে কথা বলবো না, তবে গোটা ব্যাপারটা আপনার কাছ থেকে আরো ভালোভাবে শুনতে পারলে আমার কাজ করতে সুবিধা হয়। আসলে আপনি কি কারণে আমাদের ডেকেছেন সেটা যদি একটু খুলে বলেন। শুধু খুনের ব্যাপারে তো মনে হয় না। শুধু খুনের ব্যাপার নয়, আপনাকে আমি আরো অনেক আগে এই বাড়িতে ডাকতাম, তবে সে সুযোগ হয়ে ওঠেনি। তার মধ্যে এমন একটা ব্যাপার ঘটে গেল যে আর অপেক্ষা করলাম না। আর আমাদের বাড়িতে কাল একটা অনুষ্ঠান রয়েছে। আমার নাতির অন্নপ্রাশন হবে। তা আমাদের পরিবারের অন্নপ্রাশন একটু ঘটা করেই হয়। আপনি বাইরে বেরোলেই বুঝতে পারবেন সামনের ফাঁকা জমির ওপরে তার প্রস্তুতি চলছে। বাড়ির লোকজনও আসবে, তবে তার আগে আপনাকে আমি সমস্ত ব্যাপারটা একটু খুলে বলে রাখি। নিখিলেশ আর আমি চুপ করে বসে অপেক্ষা করতে লাগলাম। জমিদারবাবু চায়ের কাপে একবার চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে বললেন, প্রথম থেকেই শুরু করি ব্যাপারটা। আমার পূর্বপুরুষরা যেমন জমিদার ছিলেন, তার পাশাপাশি আয়ুর্বেদ চর্চাও করতেন। তবে আমার ঠাকুরদা পর্যন্তই সেই চর্চা অব্যাহত ছিল। আমার বাবা এইসব বিষয়ে খুব একটা আগ্রহ দেখাতেন না, জমিদারি নিয়েই ছিলেন আর কি। আর আমার সময় তো জমিদারি এখন আর খুব বেশি নেই। যা জমি জমা রয়েছে তাতে যা চাষ হয় আর কিছু খাজনা থেকে আমাদের যা অর্থ হয় তাতেই চলে যায়। বাবার রেখে যাওয়া সম্পত্তি, অর্থ, সমস্ত কিছু যা রয়েছে তাতে আমার ছেলের পায়ের ওপর পা তুলে বসে খেলে সে অর্থ শেষ হবে না। তবে আমার ছেলে কিন্তু তেমনটা নয়, জানেন। সে নিজের কাজ ভালোভাবেই বোঝে। জমি জমা, খাজনা, চাষবাস সব কিছু সে নিজের হাতেই দেখে। বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন এ বাড়িতে কোথাও নাকি আমার ঠাকুরদার রেখে যাওয়া একটা পুঁথি রয়েছে। সেই পুঁথিতে আয়ুর্বেদ সম্পর্কে এমন কিছু লেখা রয়েছে
যা হয়তো আয়ুর্বেদ চিকিৎসায় বেশ কাজে লাগতে পারে। আয়ুর্বেদ নিয়ে আমি তেমন একটা কিছু না জানলেও এইটুকু বলতে পারি, আয়ুর্বেদ চিকিৎসায় গাছগাছরা দিয়ে অনেক রোগ উপশম করা হয়, যা যা এখনকার দিনে ওষুধে খুব একটা কাজ হয় না। তবে সেই পুঁথি সম্পর্কে আমি কখনোই আগ্রহ দেখাইনি, কারণ আগেই বলেছি এসব সম্পর্কে আমার কোনোই কৌতূহল নেই। আমাদের এ বাড়িতে কোথাও একটা গুপ্তধন রয়েছে বলে একটা গুজব হয়তো আপনার কানেও এসেছে। যদিও না এসে থাকে তাহলে আমি ব্যাপারটা বলে রাখি। বাবা মারা যাওয়ার সময় বেশ কিছু সোনাদানা, টাকা পয়সা কোথাও একটা লুকিয়ে রেখে গিয়েছিলেন। বাবার মৃত্যুটা হয়েছিল হঠাৎ করে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাওয়ার পরে। হঠাৎ একদিন দেখা যায় তিনি তার ঘরে বিছানার উপরে মৃত অবস্থায় পড়ে আছেন। কোনো কিছু বলে যাবার সুযোগ সেভাবে পাননি। বাবা চলে যাওয়ার পরেই আমাদের দূর সম্পর্কের এক আত্মীয় সেখানে এসে উপস্থিত হয়। আসলে সে আমাদের দূর সম্পর্কের এক কাকার ছেলে হবে। বাবা বেঁচে থাকার সময় সে মাঝে মাঝেই এখানে আসতো। আয়ুর্বেদ নিয়ে সেও নাকি নানা রকম কাজকর্ম করে চলেছে, তাই ঠাকুরদার রেখে যাওয়া সেই পুঁথিটা সে একবার চেয়েছিল, কিন্তু সেটা তো আমাদের কাছে নেই। আমরা দেব কি করে? যদি খুঁজে পেতাম তাহলে ওটা হয়তো ওর হাতে তুলে দিতাম। এমন একটা অমূল্য জিনিস আমাদের কাছে তার দাম না থাকলেও তার কাছে তো রয়েছে। কিন্তু সত্যি বলতে নিখিলেশবাবু, তা আমরা কখনো চোখেও দেখিনি। সে কিন্তু আমাদের কথা বিশ্বাস করে এবং বলেছিল যদি কখনো সেটা আমরা খুঁজে পাই তাকে যেন ফিরিয়ে দিই। আসলে ঠাকুরদা নাকি ওটা তাকেই দিয়ে যেতে চেয়েছিল। সমস্ত ব্যাপারটাই একরকম ধামা চাপা দেওয়া ছিল। কিন্তু মাস দুয়েক আগে শহর থেকে একজন আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়। সে বলেছিল তাকে নাকি আমার সেই দূর সম্পর্কের কাকার ছেলে, অর্থাৎ আমার ভাইপো হবে যে সম্পর্কে, সে পাঠিয়েছে। সে যে সমস্ত পরিচয় দেয় এবং ঠিকানা বলে তার সমস্তটাই সঠিক। তাই তার উপরে আমাদের প্রথমে সন্দেহ একটু হলেও তাকে আমরা বাড়িতেই থাকতে দিই। সে আসলে এখানে সেই পুঁথিটাই খুঁজতে এসেছিল। আমার তাতে আপত্তি ছিল না, কিন্তু আমার ছেলে কিংবা পুত্রবধূ কেউই তাকে এখানে রাখতে রাজি ছিল না। একরকম সে আমার কথাতেই এখানে ছিল। সপ্তাহখানেক আগে কিংবা তার একটু বেশিই হবে, একদিন রাতে তার হঠাৎ করেই মৃত্যু ঘটে। তাকে আমাদের বাড়ির পেছন দিকে ওই যে কুয়োটা আছে তার কাছে মরে পড়ে থাকতে দেখা যায়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। সেই নিয়েই বাড়িতে পুলিশ আসে। পুলিশ সমস্ত কিছুই খোঁজ খবর করে দেখে, কিন্তু সন্দেহ করার মতো কিছু পায় না বলে পুলিশ চলেও যায়। সেই পুলিশ অফিসারের সাথে আমার সম্পর্ক বেশ ভালোই। সেই আমাকে আপনাদের কথা বলেছিল। তখন আমিও বলি যে আমি গুপ্তধনের ব্যাপারে আপনারই সাহায্য চাইব। তখন তার সাহায্যেই আমি আপনার ঠিকানা জোগাড় করতে পারি এবং আপনাকে এখানে ডেকে নিয়ে আসি। এখন আমি চাইছি আমার বাড়িতে থাকতে আসা ওই দিবাকর নামে ছেলেটির মৃত্যু কিভাবে হলো সেই রহস্যটা আপনি সন্ধান করুন। আর তার সাথে যদি সম্ভব হয় আমাদের বাড়ির সেই অমূল্য পুঁথি এবং গুপ্তধনের ব্যাপারটা আপনি একটু তল্লাশি করে দেখুন। যদি কিছু থেকেই থাকে আর তা যদি চাপা পড়ে থাকে তাহলে তো তা নষ্ট হবে। শুধু শুধু নষ্ট হবার চেয়ে আমরা যদি তা খুঁজে পাই সেটা ভালো হয় নাকি? নিখিলেশ এক মনে কথাগুলো শুনে চলেছিল। তারপরে বলল, দিবাকরবাবু আপনার বাড়িতে প্রায় মাস দুয়েক একজন ছিলেন, এর মধ্যে তিনি কি কিছু খুঁজে পেয়েছিলেন? আমার বাবা ছিলেন একজন খামখেয়ালি ধরনের মানুষ। তিনি তার জীবনে অনেক কিছুই একটা লাল রঙের খাতায় লিখে রেখে গিয়েছিলেন, কিন্তু সেই লাল রঙের খাতাটাও আমরা কোনোদিনও খুঁজে পাইনি। দিবাকর বোধহয় ওই লাল রঙের খাতাটা খুঁজে পেয়েছিল, কারণ সে একদিন আমায় বলেছিল ওই অমূল্য পুঁথিবোধ সে বোধহয় উদ্ধার করতে পারবে। অবশ্য তাতে তার একটু সময় লাগবে। এ বিষয়ে আপনাকে কিছু বলেছিলেন? যেটা থেকে মনে হয় সে এমন কিছু একটা সূত্র খুঁজে পেয়েছিল যেটা দিয়ে ওই পুঁথিটা উদ্ধার করা যায়। দিবাকরের মনে হয়েছিল এই বাড়িতে কেউ একজন আছে যে ওর ওপরে নজর রেখে চলেছে। তাই দিবাকর কোনো কিছু আমায় খুলে বলতে চায়নি।
সে বলেছিল সবটা খুঁজে পেয়ে গেলে তারপরে সে আমায় জানাবে। এ বাড়িতে বাইরের কেউ কি রয়েছে দিবাকর ছাড়া? মানে আপনার ছেলে, পুত্রবধূ এবং তাদের সন্তান তো আপনার নিজেদের লোক, তাছাড়া বাইরের কেউ? হ্যাঁ নিখিলেশ বাবু, আমার একজন খাজাঞ্চি বাবু রয়েছেন যিনি এই সমস্ত হিসেবপত্র দেখেন, এমনকি তার পরিবারও এখানেই থাকে। তাছাড়া আমার দূর সম্পর্কের কিছু আত্মীয় এখানে থাকে। বুঝতেই পারছেন নিখিলেশ বাবু, তারা এখানে থাকতে এসে এখানেই রয়ে গেছে। আমি আবার তাদের ঠিক তাড়িয়ে দিতে পারি না। তবে আমার ছেলে এই সমস্ত ব্যাপার পছন্দ না করলেও আমার মুখের ওপরে কিছুই বলতে পারে না। তার মানে সন্দেহ করার মতো অনেক লোকই রয়েছে, তারা সবাই আপনার গুপ্তধন এবং ওই পুঁথির কথা নিশ্চয়ই জানতো, আর এটাও জানতো যে দিবাকর বাবু ওটাই খুঁজতে এসেছেন। হ্যাঁ নিখিলেশ বাবু, তবে তাদের মধ্যে এই কাজটা কে করতে পারে সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এই দিবাকর বাবু কলকাতায় কোথায় থাকতেন? বলেছিল কলকাতা পার্ক স্ট্রিটের কাছে একটা জায়গায়। তার আয়ুর্বেদের একটা ডাক্তারখানা মতো রয়েছে, সেখানেই সে কাজ করে। কলকাতায় কোনোভাবে আমার দূর সম্পর্কের সেই ভাইপো এসেছিল, তখনই তার কাছ থেকে এই সমস্ত কিছু জানতে পেরেছি। নিখিলেশ চুপ করে কি যেন চিন্তা করলো, তারপর বলল, আপনার বাবার ঘর নিশ্চয়ই আলাদা, আর সেখানে তার কাগজপত্র যদি কিছু থেকে থাকে সেগুলো পাওয়া যাবে। হ্যাঁ নিখিলেশ বাবু, সমস্ত কিছুই পেয়ে যাবেন। আপনি হরিনাথকে বললে সে আপনাকে সব কিছুই দেখিয়ে দেবে। ঠিক আছে অনন্তবাবু, আমি তাহলে ওই লাল ডায়েরিটা আর পুঁথির ব্যাপারটা খোঁজ করার চেষ্টা করছি, আর এর মধ্যে আমার কয়েকটা কাজও করতে হবে, তবে সেগুলোর সময় হলেই করব। আপনার ছেলের সাথে একবার কথা বললে ভালো হতো, তাছাড়া বাড়ির সবার সাথেই আলাদা আলাদা করে কথা বলতে হবে। সে ব্যাপারটা না হয় আমি পরে দেখছি, এখন আপনি একটু হরিনাথকে আমার ঘরে পাঠিয়ে দিন। কথাটা বলে জমিদার বাবুকে নমস্কার করে আমি আর নিখিলেশ সেখান থেকে বেরিয়ে এলাম। নিখিলেশকে বললাম, তুমি ওই লাল ডায়েরিটা খুঁজে বার করবে কি করে? আর পুঁথির ব্যাপারে কোনো কিছু সূত্র কি তুমি খুঁজে বার করতে পেরেছো? না অমরজিৎ, এখনো পারিনি, কিন্তু মানে তো এটা নয় যে আমরা খুঁজে বার করতে পারবো না। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, তাহলে কোনো না কোনো একটা সূত্র আমাদের ঠিক মিলবে। আমরা কথা বলতে বলতে নিজেদের ঘরে চলে এলাম। নিখিলেশ একটু পরে কোথায় যেন বেরিয়ে পড়ল। আমি এই ঘরের জানালাটার কাছে গিয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, তাহলে ওই দিবাকর বাবুর খুনটা করল কে? আসলেই কি তিনি আয়ুর্বেদের ডাক্তার আর সে কারণেই তো বাড়িতে এসেছেন? যদি সেটাই হয় তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু তাহলে কাল রাতে আমরা কাকে দেখতে পেলাম ওই বাড়ির পেছনের দিকে? এই সমস্ত ভাবতে ভাবতেই নিখিলেশের ডাক শুনে বাইরে ব্যালকনির কাছে গিয়ে দাঁড়িয়ে দেখলাম সে বাড়ির বাগানের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। তারপর হাত নাড়িয়ে আমায় নিচে ডাকছে, বলছে, একবার নিচে এসো অমরজিৎ, একটা জিনিস দেখাবো। আমি একটু অবাক আর একটু কৌতূহলী হলাম, কারণ মাথার মধ্যে কেসের ব্যাপারটা ঘুরছিল। তবুও সিঁড়ি দিয়ে ধীরে ধীরে আমি নিচের দিকে নামতে লাগলাম, নিখিলেশ ঠিক কি দেখাতে চাইছে তার জন্য। অমরজিৎ, তোমার কি মনে হয় ওই দিবাকর বাবুকে কে ফোন করেছে? আমার মনে হয় ওই দিবাকর বাবু আসলে যে পুঁথিটার ব্যাপারে জানতে পেরেছিলেন সেটা হয়তো তিনি কাউকে জানিয়েছিলেন, আর সেই কারণেই তাকে ওইভাবে খুন হতে হয়। কিন্তু অনন্ত সিংহ রায় নিজেই বলেছেন তিনি দিবাকরের কাছ থেকে পুঁথির ব্যাপারে কিছুই জানতে পারেননি। শুধু দিবাকর বাবু তাকে বলেছিলেন তিনি বোধহয় পুঁথিটার সন্ধান পেয়েছেন। সেখানেই তো সমস্যা অমরজিৎ। ভদ্রলোক অনন্ত সিংহ রায়কে বিশ্বাস করে ও কথা বলতে পারলেন না, তাহলে অন্য কেউ কি করে পুঁথিটার ব্যাপারটা জানতে পারলো? এটাও তো হতে পারে নিখিলেশ, আমরা শুধু শুধু ভাবছি যে পুঁথিটার ব্যাপারে দিবাকর বাবু খুন হয়েছেন। খুনটা তো অন্য কারণে হতে পারে। অবশ্যই হতে পারে অমরজিৎ, কিন্তু তুমি আমায় একটা মাত্র ধারণা দাও যে কারণে দিবাকর বাবুর খুন ওই পুঁথি কিংবা এবারের গুপ্তধন সম্পর্ক ছাড়া হতে পারে। এই কথায় আমি কিছুই বলতে পারলাম না। নিখিলেশ যে কি ভেবে চলেছে সেটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু মোটিভটা তো আমাদের আগে খুঁজে বের করা প্রয়োজন। একটা কারণ খুঁজে বার করতে হবে। নিখিলেশ কিন্তু আর কিছু বলল না, তার বদলে নিজের খাতাটা খুলে নিয়ে তাতে কিছু যেন লিখে রাখতে শুরু করলো। আমি যখন তাকে বললাম, নিখিলেশ তাহলে তুমি তোমার কাজ করো, আমি বরং বাইরে থেকে একবার ঘুরে আসি, নিখিলেশ কথার উত্তর না দিয়ে ইশারায় আমায় তাই করতে বলল। তা আমিও বাইরে বেরিয়ে এলাম। সেখানে আর অপেক্ষা করলাম না, কারণ এই কেস, মৃত্যু, পুঁথি
এই সমস্ত কিছু ভালো লাগে, কিন্তু ব্যাপারটা একঘেয়ের মতো হয়ে যাচ্ছিল, কিছুই বোঝা যাচ্ছিল না। তাই আমি বাইরে এসে ব্যালকনির কাছে দাঁড়ালাম। বাইরে বেরিয়ে ব্যালকনির দিকে এগিয়ে যাব, হঠাৎ করে মনে হলো সিঁড়ির কাছে কেউ যেন এতক্ষণ দাঁড়িয়েছিল। তারপর সে হঠাৎ নিচের দিকে নেমে গেল। ব্যাপারটা দেখে একটু চমকে উঠলাম। তাহলে কি কেউ আমাদের কথাবার্তা শোনার চেষ্টা করছিল? কিন্তু আমাদের কথাবার্তা শোনার চেষ্টা বাড়িতে কে করবে? তাহলে কি এমন কেউ আছে যার সাথে অপরাধের কোনো একটা সম্পর্ক রয়েছে? আমি তাড়াতাড়ি ব্যালকনি থেকে সিঁড়ির দিকে এগিয়ে গেলাম, কিন্তু সেখানে তখন আর কাউকে দেখতে পেলাম না। যে এসেছিল সে বোধহয় নিচে নেমে গেছে। ব্যালকনি ধরে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। করার মতো কিছুই নেই। বারবার মনে হচ্ছিল নিখিলেশকে গিয়ে ব্যাপারটা জানাই। তারপর ভাবছিলাম শুধু শুধু তাকে এটা বললে সে হয়তো আবার চিন্তা করবে। দোনামোনা করতে করতে এক সময় গিয়ে নিখিলেশকে কথাটা বললাম, কিন্তু সে যেন হেসেই উড়িয়ে দিল। বলল, এবাড়ির কেউ যে ওই অপরাধের সাথে যুক্ত তা আমি বেশ জানি, তাই আমাদের উপর যে কেউ নজর রাখার চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। যদি ওটা না হতো তাহলে বরং অবাক হতাম। কিন্তু কে করছে সেটা এখন জানা যাবে না। সেটা জানতে গেলে বেশ খানিকটা সময় লাগবে। তার আগে পর্যন্ত এটা বাড়ির কাউকে বলো না। আমরা কি করছি, কোথায় আছি, কিংবা কোন পথে তদন্ত করছি, এর সব কিছুই এখন গোপন রাখতে হবে। আসলে আমাদের এই বাড়িতে প্রতিদ্বন্দ্বী যে কে সেটাই বোঝা যাচ্ছে না। তুমি ঠিক কাকে কাকে সন্দেহ করছো বলো তো? এই মুহূর্তে বাড়ির প্রায় সকলকে সন্দেহ করা যায়। সবার কাছে সময়, মোটিভ সবকিছুই রয়েছে, তাই কাউকে বাইরে রাখতে পারছি না। সে কি, কিন্তু অনন্ত সিংহ রায় যে আমাদের চিঠি লিখে এখানে ডেকে পাঠিয়েছেন, তাকে সন্দেহ করার কারণ কি? প্রধান লক্ষ্য কিন্তু পুঁথিটা উদ্ধার করা, তারপর দিবাকর বাবুর মৃত্যুর রহস্য সমাধান করা। তাই অনন্ত সিংহের উদ্দেশ্য থাকতেই পারে। নিখিলেশের কথায় আমার কেমন যেন সন্দেহ হলো। কথাটা নিখিলেশ মিথ্যে বলেনি। এর আগেও আমরা অনেকবার এমন কিছু ব্যাপার দেখেছি যেখানে যে আমাদের কাছে কেস নিয়ে এসেছে সেই আসলে প্রধান অপরাধী। তবে এক্ষেত্রে দিবাকর বাবুর খুনটা যে অনন্ত সিংহ রায় করতে যাবে সেটা কিন্তু আমার মনে হচ্ছিল না। এর প্রধান কারণ হলো দিবাকর বাবুকে তো অনন্তবাবু নিজেই থাকতে দিয়েছিলেন। এমনকি তার থাকার ব্যাপারটা অনন্তবাবুর ছেলে এবং তার স্ত্রী কারোরই তেমন একটা পছন্দ হয়নি। নিখিলেশ কিছু বলল না, নিজের মনে কি যেন লিখে যেতে লাগলো। আমি বুঝতে পারছিলাম এখন তাকে বিরক্ত করাটা ঠিক হবে না, তাই আমিও আর সময় নষ্ট না করে ঘরের জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। নিচের দিকে তাকিয়ে সেই পরিত্যক্ত পুরনো কুয়োটা দেখা যায়। অনন্ত সিংহ রায়ের বাড়িতে আমাদের যে ঠিক কতদিন থাকতে হবে তা আমরা বুঝতে পারছিলাম না। এখানে আসার আগেই কেসের ব্যাপারে অনেক কিছুই আমরা জানতে পেরেছি। তাছাড়া এখানে ঢুকে রাতের বেলা নিজেদের ঘরের জানলা থেকে সেই লোকটাকে যে রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় তাকেও দেখা গেছে। এছাড়া অনন্তবাবুর কাছ থেকে অনেক কিছুই জানা গেছে। তবে এই সব কিছুর মধ্যে একটা সমস্যা রয়েছে। সেটা হলো সেই লাল রঙের ডায়েরি কিংবা পুঁথিটা খুঁজে বার করার কোনো সূত্র এখনও নিখিলেশ খুঁজে বার করতে পারেনি। আর যদি সেটা সামনে খোলামেলাভাবে থাকতো তাহলে তো আশা করি অন্য কেউ খুঁজে বার করতে পারত। আর দিবাকর বাবু ঠিক কতটা পর্যন্ত বুঝে গিয়েছিলেন সেটা এখনো জানা যায়নি। নিখিলেশ কিন্তু কিছু একটা ভেবে কাজ করে চলেছিল। তাই আমি যখন তাকে বললাম, কি করা যায় নিখিলেশ, এবার তুমি তদন্তটাকে কোন পথে এগিয়ে নিয়ে যাবে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। অনন্ত সিংহ রায়ের বাবার ঘরটা প্রথমে দেখতে হবে। দেখো, আর যেভাবেই হোক না কেন ওই পুঁথি আসলে বাড়ির পারিবারিক সম্পত্তি। তাই অনন্ত সিংহ রায়ের থেকে সেই পুঁথির কথা বেশি জানবে তার ঠাকুরদা কিংবা তার বাবা। ওখান থেকে আমাদের শুরু করতে হবে। তারপর না হয় অন্য যে পথে কেসটা এগোবে সেভাবে দেখবে। তবে একটা কথা বলতে পারি অমরজিৎ। আমি নিখিলেশের কথা শুনে একটু অবাক হয়ে তার দিকে তাকাতেই নিখিলেশ বলল, কেসটা কিন্তু সহজ হবে না। একটা ব্যাপারে আমার সামান্য খটকা রয়েছে, আর সেগুলো যদি সত্যি হয় তাহলে এই কেসটা বড্ড ভোগাবে অমরজিৎ। নিখিলেশ শেষের কথাগুলো যেন নিজের মনের স্বভাবতত্ত্বের মতো বলছিল। একটু পরেই দরজার কাছে এসে দাঁড়ালো হরিনাথ। হরিনাথ আমাদের ঘরে আসলে নিখিলেশ তার সাথে বেরিয়ে পড়ল, আমায় ঘরে থাকতে বলে গেল। আমি বুঝতে পারছিলাম নিখিলেশ নিশ্চিন্তে একা একাই কাজটা করতে চায়। তাই আমিও নিজের মতো ব্যালকনির সামনে দাঁড়িয়ে রইলাম। বাড়ির সামনে ফাঁকা জায়গাটা সত্যিই বেশ লোকজন রয়েছে। বাড়িতে যে একটা উৎসব হবে তা বোঝা যাচ্ছিল। সবাই নিজের কাজে ব্যস্ত। বাইরের লোক কারা
আর ভেতরের লোক কারা তা এখন চেনা সম্ভব নয়। জমিদার বাড়ির বাইরের বড় গেট খুলে দেওয়া হয়েছে, সবাই যে যার কাজে ব্যস্ত। সেখানে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ করেই একটা কথা মনে পড়ে গেল। কাল রাতে যে লোকটাকে আমরা বাগানে ঘোরাঘুরি করতে দেখেছিলাম, সেই লোকটিও কুয়োর ওখানেই ঘোরাঘুরি করছিল। ওই বাগানের কাছেই দিবাকর বাবুর মৃতদেহ তো পাওয়া গিয়েছিল। তাহলে কি ওই কুয়োটার মধ্যে কিছু আছে? ব্যাপারটা মনে হতেই আমাদের ঘরের জানলার কাছে চলে গেলাম। তারপরে নিচের দিকে তাকাতেই বুঝতে পারলাম আমার ধারণাটাই সঠিক। নিখিলেশ ফিরে এলো একদম দুপুরে খাওয়ার সময়। তার মুখে চিন্তার গভীর ভাঁজ পড়েছে। তাই দেখে বললাম, নিখিলেশ, কিছু জানতে পারলে? অনন্ত সিংহ রায়ের বাবার কাগজপত্র দেখে কিন্তু তেমন কিছু বোঝা গেল না, তবে একটা নতুন কথা জানতে পেরেছি। দিবাকর বাবুর থাকার জন্য একটা আলাদা ঘর দেওয়া হয়েছিল। সেই ঘরটা একতলার কোণার দিকে। এ বাড়িতে অনন্ত সিংহ বাবুর ঘর দোতলায়, তার ছেলে পুত্রবধূর ঘরও দোতলায়, এমনকি সেই খাজাঞ্চি বাবুর ঘরও দোতলায়। একতলায় শুধু তাদের ঘর রয়েছে, তাদের অনন্তবাবু থাকতে দিয়েছেন। তার সাথে দিবাকর বাবুর ঘরও রয়েছে একতলায়। তিনতলার ঘরগুলোতে কেউ থাকে না, একমাত্র আমাদের এখানে থাকতে দেওয়া হয়েছে। এমনকি কেউ এখানে বেড়াতে এলে তিনতলার ঘরে থাকতে দেওয়া হয়। কিন্তু তাহলে তো দিবাকর বাবুকেও তিনতলার ঘরে থাকতে দেওয়ার কথা। তিনি ইচ্ছা করেই একতলার ঘরটা বেছে নিয়েছিলেন তার কাজের সুবিধার জন্য। আর অনন্তবাবুর বাবার ঘর দোতলায় একদম কোণার দিকে, অর্থাৎ আমাদের ঘরের ঠিক নিচে। নিখিলেশ সেই কথাগুলো বলল ঠিকই, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছিল সে আরো কিছু একটা ভেবে চলেছে। সেটা আমায় বলতে চাইল না। নিখিলেশ ঘরে এসে ব্যাগ থেকে তার ডায়েরিটা বার করে কিছু যেন একটা লিখতে শুরু করলো। বেশ কিছুক্ষণ লেখার পরে আমায় বলল, একটা মূল্যবান জিনিস লুকিয়ে রাখার সঠিক জায়গা কোথায় বলো তো? এ বাড়িতেই কোথাও সেটা রয়েছে। আমি যদি সেটা লুকাতাম তাহলে তো কোনো একটা ঘরের কোনো সিন্ধুক কিংবা অন্য কিছুর মধ্যে সেটা লুকিয়ে রাখতাম। লুকিয়ে রাখা জিনিস এমন কোথাও থাকবে যেটা কেউ খুঁজে বার করতে পারবে না। অনন্তবাবুর বাবা কিন্তু সেটা খোঁজার জন্য কোনো সূত্র রেখে যাননি। রেখে গেলে সেটা অনন্তবাবু কোনো না কোনোভাবে জানতেন। তার মানে তিনি এমন কোথাও সেটা রেখে গেছেন যেটা সকলের চোখের সামনেই রয়েছে, অথচ আমরা তা দেখতে পাচ্ছি না। কিন্তু দিবাকর বাবু বোধ হয় কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন। তাহলে এক কাজ করা যাক, দিবাকর বাবুর ঘরটা একবার খুঁজে দেখো ভালো করে, সেখান থেকে যদি কিছু পাওয়া যায়। সেটাই ভেবেছি অমরজিৎ। এখন তার আগে একবার। নিখিলেশ আরো কিছু বলার আগেই আমাদের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন অনন্তবাবুর ছেলে। নিখিলেশ বাবু, আপনি আমায় ডেকেছেন বাবা বললেন? হ্যাঁ, আসুন আসুন জয়ন্তবাবু। আসলে আপনাদের বাড়ির কয়েকটা জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলছিলাম। তখনই জানতে পারলাম আপনাদের বাড়িতে কোথায় একটা মূল্যবান পুঁথি আর কিছু দামি জিনিসপত্র লুকিয়ে রাখা আছে। তা সে ব্যাপারে আপনি কিছু জানেন? জয়ন্তবাবু ঘরে ঢুকে সামনের চেয়ারটায় বসলেন, তারপর বললেন, না নিখিলেশ বাবু, বাবা যতটা জানেন আমি ততটাই জানি, তবে সেগুলো কোথায় আছে তা আমি জানি না। আপনাদের বাড়িতে এক ভদ্রলোক থাকতে এসেছিলেন দিবাকর নামে। তাকে আপনার কেমন মানুষ মনে হয়েছিল? ভদ্রলোককে দেখে আমার খুব একটা ভালো লাগেনি, তার চোখের দৃষ্টিটাই কেমন যেন। তবে বাবা বললেন তাকে নাকি আমাদেরই কোনো দূর সম্পর্কের আত্মীয় পাঠিয়েছেন, তাই আমি আর আপত্তি করিনি। কিন্তু সত্যি বলতে কি, তার এই বাড়িতে থাকাটা আমার কিংবা আমার স্ত্রীর কারোরই পছন্দের ছিল না। এছাড়া অন্য কোনো কারণ ছিল? মানে চোখের দৃষ্টির জন্য কাউকে খারাপ বলাটা তো আর যুক্তিসঙ্গত হতে পারে না। তিনি সবসময় ওই গুপ্তধনের ব্যাপারে আর আয়ুর্বেদের পুঁথির ব্যাপারে কথা বলতেন, আর গুপ্তধনের কথা বলতেই তার চোখ কেমন জ্বলে উঠত। নিখিলেশ বাবু, যে মানুষ আয়ুর্বেদ নিয়ে চর্চা করে মানুষের রোগ ভালো করে, সেই মানুষের চোখে এমন লোভ থাকবে কেন? আপনি তার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেননি? তিনি সত্য কথা বলছেন কিনা, তাছাড়া আপনার সেই দুঃসম্পর্কের আত্মীয় সত্যিই তাকে পাঠিয়েছে কিনা? বাবা চাননি, আর তাই আমি সে ব্যাপারটা নিয়ে কিছু করিনি। আমাদের খাজাঞ্চি বাবু সে ব্যাপারে খোঁজ নিয়েছিলেন, তিনি বলেছিলেন যে লোকটা সত্যি কথা বলছে, তাই আর সে ব্যাপারে কিছুই মাথা ঘামাইনি। আপনাদের খাজাঞ্চি বাবুকে তো দেখতে পেলাম না। তিনি আজ বিকেলেই ফিরে আসবেন, একটা কাজে গ্রামের বাইরে গিয়েছেন পরশু সকালে। আচ্ছা, সেই গুপ্তধন আর ওই আয়ুর্বেদের পুঁথিটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে আপনি কি করবেন? পারিবারিকভাবে সে সম্পত্তি তো আপনার প্রাপ্য। ও সমস্ত কিছুই এখন বাবার, বাবা যা ভালো বুঝবেন তাই করবেন।
তবে যদি সে সমস্ত আমি খুঁজে পাই, তাহলে প্রথমেই বাড়িটা নতুন করে তৈরি করব, আর বাকি যা টাকা পয়সা থাকবে তাতে আমাদের ব্যবসার কাজে লাগবে। আপনি হয়তো জানেন আমাদের চাষবাস ছাড়াও আরেকটা ব্যবসা রয়েছে, একটা তেল কল রয়েছে, তবে সেটা বাবা দেখাশোনা করেন না, তার সমস্তটাই আমি আর খাজাঞ্চি বাবু দেখাশোনা করি। আসলে ব্যবসাটা শুরু করার সময় বাবার ইচ্ছে ছিল না। আর ওই আয়ুর্বেদের পুঁথিটা এমন কারো হাতে তুলে দেব যা সত্যিই ওটা প্রয়োজন। কিন্তু সত্যি বলছি নিখিলেশ বাবু, দিবাকর বাবুকে দেখে মনে হয়নি তার ওটা প্রয়োজন। তাকে দেখে আদৌ কোনো আয়ুর্বেদের ডাক্তার বলেই আমার মনে হয়নি। এরপর নিখিলেশ আরও দু একটা কথাবার্তার পর ভদ্রলোককে বিদায় জানালো। জয়ন্তবাবু চলে যেতেই নিখিলেশ আবার তার ডায়েরিটা নিয়ে পড়ল। একসময় বলল, খাজাঞ্চিবাবু দিবাকরবাবুর ব্যাপারে খোঁজখবর নিয়েছিলেন, ঠিক কি খোঁজখবর নিয়েছিলেন সেটা দেখা দরকার। আর জয়ন্তবাবুর তেল কলের ব্যবসাটাও একটু দেখতে হবে। আমাদের তদন্তের মোড় কিন্তু ঘুরে যাচ্ছে নিখিলেশ। আমরা গুপ্তধন উদ্ধার করছিলাম, তার মধ্যে তুমি আবার এসব খাজাঞ্চিবাবু, তেল কলের ব্যবসা এসব নিয়ে এলে কেন? মোটিভ অমরজিৎ, মোটিভ। যে কোনো কাজের পেছনে একটা মোটিভ থাকে, আমি সেই মোটিভটাই খুঁজে বার করার চেষ্টা করছি। দিবাকরবাবু না হয় সেই গুপ্তধন আর পুঁথিটা উদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে কেউ খুন করতে গেল কেন? নিখিলেশের কথায় আমি চুপ করে রইলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা নিজেদের ঘরে ফিরে এলাম। নিখিলেশ ব্যালকনির কাছে দাঁড়িয়ে বাইরের কাজকর্ম দেখতে লাগলো। সারা বাড়িতে লোকজনের কোলাহল। এই সমস্ত কিছুর মধ্যে তদন্ত বোধহয় ঠিকভাবে চালানো যায় না। একটু পরেই নিখিলেশ দেখলাম বাইরে সিঁড়ির দিকে তাকিয়ে কাকে দেখে যেন হাসলো। তারপরে এগিয়ে গিয়ে বলল, নমস্কার চক্রবর্তীবাবু, এই আপনার সাথে দেখা করার জন্য কাল সকাল থেকে হন্যে হয়ে পড়ে আছি। আমি দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাকে দেখতে পেলাম তার পরনে একটা ধুতি, গায়ের উপর একটা হালকা জামা, হাতে একটা মোটা খাতা, চোখে চশমা, মাথার চুল সাদা পাকা মেশান। সেও নিখিলেশের মতো হেসে নমস্কার করে বলল, আরে নমস্কার নমস্কার নিখিলেশ বাবু, এই আপনি আমার ব্যাপারে খোঁজ নিয়েছিলেন। আমার সৌভাগ্য, না হলে দুর্ভাগ্য। কিন্তু এই বাড়িতে হঠাৎ করে গোয়েন্দার আগমন কেন ঘটলো বলুন তো? খাজাঞ্চি বাবুর কথায় আমি চমকে উঠলেও নিখিলেশ কিন্তু দেখলাম স্বাভাবিকভাবেই বলল, আপনার চোখে ফাঁকি দেওয়ার কোনো উপায় দেখছি না। তা যখন ধরেই ফেলেছেন, তাহলে আসল কথাটাই বলি। এ বাড়িতে দিবাকর নামের যে লোকটি খুন হয়েছে তা তদন্ত করতেই আমি এসেছি। আরে আমি তো জমিদার বাবুকে আপনার কথাই বললাম। আমায় মাঝে মাঝেই শহরে যেতে হয়, কলকাতার দিকেও যাওয়া আসা আছে। বুঝতেই পারছেন, এই ছোট জমিদার বাবুর তেলকলের ব্যবসা গোটাটাই আমায় দেখতে হয়। আমি আপনার নামও শুনেছি, এমনকি কলকাতায় গিয়ে আপনার দেখাও পেয়েছি। আপনার হয়তো আমায় মনে নেই, তবে আমার আপনাকে মনে আছে। কলকাতায় একবার একটা খুনের তদন্ত আপনি করেছিলেন, আর ভাগ্যক্রমে তার পাশের বাড়িতেই আমার একটা কাজে যেতে হয়েছিল। তা নিখিলেশ বাবু, কিছু বুঝতে পারছেন? না চক্রবর্তীবাবু, এখনো তো তেমন কিছুই বুঝতে পারিনি। কাল আপনাদের বাড়ির উৎসবটা মিটে যাক, তারপর না হয় দেখবো কতদূর কি করা যায়। লোকটা বড় ভালো ছিল নিখিলেশ বাবু, বুঝলেন, বড়ই ভালো ছিল। আমার সাথে কত কথা বলতো। যেদিন মারা গেল সেদিন সকালেই তো আমার সাথে বেশ খানিকক্ষণ কথা হলো। তারপর বিকেলের দিকে আমি বেরিয়ে গেলাম একটা কাজে। পরদিন সকালে এসে শুনি এই ব্যাপার। আমি তো থানায় খবর দিলাম। এখান থেকে থানাটা কত দূর? অনেকটাই দূরে। এখানে তো গরুর গাড়ি তেমন পাবেন না। বাড়ি থেকে বেরিয়ে খানিকটা হেঁটে যেতে হয়। তারপর যদি কোনো গরুর গাড়ি দেখা পেয়ে যান তবেই কপাল। তাকে বললেই থানায় নিয়ে যাবে। হ্যাঁ, আপনি বললে আমি ব্যবস্থা করে দিতে পারি। না না, আমার এখন তেমন প্রয়োজন নেই। যদি মনে হয় তখন আপনাকে নিশ্চয়ই বলবো। তবে একটা কথা চক্রবর্তীবাবু, আপনার কি কাউকে সন্দেহ হয় যে দিবাকর বাবুকে খুন করতে পারে? দিবাকর বাবু এই গুপ্তধনের বেশ কাছাকাছি পৌঁছে গেছিলেন নিখিলেশ বাবু। আমাকেও একদিন বলেছিলেন তিনি বোধহয় কিছু খুঁজে পেয়ে যাবেন খুব শিগগির। আর তার আগেই এসব হয়ে গেল। দিবাকর বাবুর মৃতদেহটা ওই কুয়োর কাছে পাওয়া গেল কেন? সে ব্যাপারে আপনার কি মনে হয়? খাজাঞ্চি বাবু মাথা নাড়ালেন।
তারপরে বললেন, কিছুই বলতে পারছি না নিখিলেশ বাবু। যার যখন যেখানে সময় হয় তাকে তখন চলে যেতেই হয়। এ ব্যাপারে আর আমাদের কি কিছু করার আছে বলুন তো? নিখিলেশ হাসলো, কিছুই বলল না। খাজাঞ্চি বাবু চলে গেলেন। পরদিন সকাল থেকেই বাড়িতে হই হুল্লোর অবস্থা। সে কথার বর্ণনা করা অহেতুক পাঠককে বিব্রত করা হবে, তাই সে কথা আমি এখানে কিছুই বলছি না। সেদিন তো একরকমভাবে কেটে গেল। নিখিলেশ মাঝে মাঝে কোথাও যেন উধাও হয়ে যাচ্ছিল, আবার কিছুক্ষণ পরেই আমার কাছে ফিরে আসছিল, কিন্তু প্রশ্ন করলে সে আমায় কিছুই বলতে চাইছিল না। আমি বুঝতে পারছিলাম এই উৎসবের ফাঁকে ফাঁকে সে আসলে বাড়ির সকলের সাথে একবার করে কথা বলে নিচ্ছে। তবে খাজাঞ্চি বাবু যখন বুঝতে পেরেছেন যে নিখিলেশ কি করতে বাড়িতে এসেছে, তখন তার পরিচয় লুকিয়ে রেখে আর লাভ নেই। একসময় আমি দেখতে পেলাম জয়ন্ত রায় আমার থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে একটা কাজের তোড়জোড় করছে। আমায় দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে এসে বললেন, আপনারা যে খুনের ব্যাপারে তদন্ত করতে এ বাড়িতে এসেছেন, সে ব্যাপারটা লুকিয়ে যাওয়ার কিন্তু কোনো কারণ আমি দেখতে পেলাম না অমরজিৎ বাবু। আমি একটু ইতস্তত করে বললাম, আসলে জমিদার বাবু নিজেই চাননি সেই ব্যাপারটা সবার কাছে প্রকাশ হোক, তাই আর কি। এখন তো আপনিও জেনে গেছেন দেখছি, তা এখন তো আর লুকিয়ে রাখার তো কোনো মানে হয় না। ওই দিবাকর নামের লোকটা এই বাড়িতে ঠিক কী কারণে এসেছিল সেটা আমি জানি না। তাকে কে খুন করেছে তার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু লোকটা যে খুব একটা ভালো নয় তা কিন্তু আমি আপনাকে বলতে পারি। কিন্তু জয়ন্তবাবু, সেটার জন্য তো কোনো একটা শক্ত কারণ থাকতে পারে, সেটা কি আপনার আছে? আগেই বলেছি, লোকটাকে দেখে কিন্তু কোনোভাবেই কবিরাজ কিংবা আয়ুর্বেদ ডাক্তার বলে মনে হচ্ছিল না। সেটার জন্যই বোধহয় তার কথাবার্তা, তার হাব ভাব কিছুটা রহস্যময়। তিনি হয়তো আরো কিছু বলতেন, তার আগে একজন তাকে ডেকে নিয়ে গেল। কথাটা আমার মনে মনে রইল। রাতের বেলা আমাদের ঘরেই খাবার দেওয়া হলো। সে খাবারের কথা বলার প্রয়োজন নেই। পুকুর থেকে তুলে আনা মাছ, মুরগির মাংসের ঝোল, সাদা লম্বা চালের ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেশ কিছু ভাজাভুজি, এমনকি পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড় ইত্যাদি। বেশ সুস্বাদু একটা খাওয়ার দাওয়ার পরে বিছানায় শুয়ে পড়েছি। তখন দেখি নিখিলেশ হ্যারিকেনের আলোয় তার খাতায় কিছু একটা লিখে চলেছে। আমি একটু বিরক্ত হয়েই বললাম, এই নিখিলেশ, তুমি আসলে কি করছো বলো তো? আমায় তো কিছুই বলছো না। কেসটা কত দূরে গেলো? একটা নতুন তথ্য কিংবা সূত্র যাই বলো না কেন হাতে এসেছে অমরজিৎ, সেটা দিয়ে এই কেস খানিকটা এগিয়ে দেওয়া যেতে পারে। একটা খাতা। আমি অবাক হয়ে বললাম, খাতা মানে? ওই সেই লাল রঙের খাতাটা কি? আর যদি সেটাই হয় তাহলে সেই খাতাটা কি আমাদের এই কেসে সাহায্য করতে পারে নিখিলেশ? প্রথম প্রশ্নের উত্তরটা নিখিলেশ এড়িয়ে গেল, তারপরে বলল, বেশ খানিকটা অমরজিৎ। দিবাকর বাবুর ঘর তল্লাশি করে আমি তার একটা খাতা পেয়েছি, তবে খাতাটা কিন্তু কাছাকাছি কোথাও রাখা ছিল না। তার বিছানার চাদর আর বিছানায় পেতে রাখা লম্বা তোষকের অদ্ভুতভাবে তৈরি করা ভাঁজের ভেতর সেটা রাখা ছিল। তা করতে গিয়ে একসময় চৌকির একটা জায়গা অদ্ভুত লাগায়, সেখান থেকেই খাতাটা আবিষ্কার করি। তবে সেই খাতা থেকে নতুন কিছু তথ্য জানা গেছে, যেগুলো আমাদের পরে কাজে লাগবে। এখন এটুকু জেনে রেখো, এ বাড়িতে আসলে কোনো গুপ্তধন নেই, শুধুই আয়ুর্বেদের পুঁথিটা লুকিয়ে রাখা রয়েছে। নিখিলেশের কথায় আমি অবাক হয়ে বললাম, গুপ্তধন নেই? কিন্তু অনন্তবাবু যে বললেন এই বাড়িতে গুপ্তধন রয়েছে, তাহলে? অনন্তবাবু হোক কিংবা আর যেই হোক, সবাই কিন্তু একটা ধারণা করেছিল যে এই বাড়িতে গুপ্তধন লুকিয়ে রাখা রয়েছে। অনন্তবাবুর বাবা মারা যাওয়ার আগেও কিন্তু অনন্তবাবুকে গুপ্তধনের ব্যাপারে কোনো কথাই বলে যাননি। তিনি শুধু বলে গিয়েছিলেন ওই পুঁথিটার কথা। আসলে পুঁথিটাকেই বোধহয় গুপ্তধন হিসেবে ধরে নেওয়া হয়েছে। আর এই সমস্ত গুজব কোথা থেকে যে কোথায় গিয়ে পৌঁছয় তা তো তুমি ভালো করেই জানো। তবে এই পুঁথিটা যে অমূল্য তা বোঝা যাচ্ছে। ওই পুঁথিটার দাম বর্তমানের বাজারে খুব একটা কম নয়। আর ওই দিবাকর বাবুর মৃত্যুর ব্যাপারটা, সেটা কে করলো? গোটা ব্যাপারটা একটা জটিল খেলা, বুঝতে পারছি। কেসটা পুরো সমাধান না করা পর্যন্ত এই সম্পর্কে আমি কিছুই বলতে চাই না। তবে জেনে রেখো, খুনি এ বাড়িতেই আছে। তবে খুনির আসল উদ্দেশ্য দিবাকর বাবুকে খুন করাটা ছিল না। আর এক্ষেত্রে একটা রহস্য রয়েই গেছে। নিখিলেশ এমনভাবে কথাগুলো বলল, আমি কিছুই বুঝতে পারলাম না। সে যাই হোক, আর সেদিনের মতো নিখিলেশ আর কিছু বলবে না তা বুঝতে পেরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি ওঠার আগেই
নিখিলেশ কোথায় যেন একটা বেরিয়ে পড়েছিল। হরিনাথ আমায় চা দিতে এসে সে কথা জানিয়ে গেল। কাল উৎসবে বাড়িটা কেমন মুখরিত হয়ে উঠেছিল, আর আজ কেমন যেন ফাঁকা ফাঁকা। লোকের ভিড় রয়েছে, সমস্ত কিছু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন কাজকর্ম চলছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আসলে জমিদার বাড়িতে যারা আশ্রিত রয়েছে তারা একতলার ঘরে থাকলেও বাড়ির বাইরে তাদের খুব একটা আমি বেরোতে দেখিনি। তারা বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকে। বাড়িতে কাজের লোক অনেক রয়েছে, রান্নার লোকও রয়েছে। সমস্ত কিছু মিলিয়ে আমি সেই গোটা দিনটা ঘুরে ঘুরে বাড়িটা দেখলাম। কুয়োটার কাছেও একবার গিয়ে পৌঁছলাম, কিন্তু কুয়োটা শুকনো। নিচে তাকালে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। এই কুয়োটার সামনে রাতের বেলা ওই লোকটা ঘুরে ফিরে বেড়ায় কেন? তাহলে কি এর মধ্যে কিছু একটা আছে? কিন্তু এখন দিনের আলোয় কুয়োর মধ্যে অন্ধকার, তার মধ্যে না নামলে কোনো কিছুই জানা যাবে না। কিন্তু নিখিলেশটাই কুয়োটা নিয়ে মাথা ঘামাচ্ছে না কেন, সেটাই ঠিক বুঝতে পারছিলাম না। নিখিলেশ যখন ফিরে এলো তখন দুপুর হয়ে গেছে। নিখিলেশের মুখে একটা হাসির আভাস আমি দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন সে কিছু একটা জানতে পেরেছে। আমাদের ঘরে ঢুকে নিখিলেশ দরজা বন্ধ করে বিছানার উপরে এসে বলল, আজ রাতে জেগে থাকতে হবে অমরজিৎ। আজ রাতে জেগে থেকে বাড়ির বাইরে বেরোতে হবে। আমার মনে হয় আজ রাতে ওই সেদিনের রাতের আগন্তুক আবার আসবে। মানে ওই যে রাতে আমরা যাকে দেখতে পেয়েছিলাম তার কথা বলছো? কিন্তু ওটা কে? আমাদের মতোই একজন যে গুপ্তধন খুঁজে চলেছে। কিন্তু তুমি গেছিলে কোথায়, আর নতুন কিছু কি জানতে পেরেছো? অনেক কিছুই জানতে পেরেছি অমরজিৎ। এই বাড়ির পেছনের দিকে পাঁচিলের একটা ভাঙা অংশ রয়েছে। তুমি কি সেটা দেখেছো? কই না তো। আচ্ছা অমরজিৎ, কেউ চাইলেই সেখান থেকে অনায়াসে বাড়ির ভিতরে ঢুকতে পারে এবং বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। তাকে সামনের দরজা দিয়ে ঢুকতে হবে না, আর কেউ দেখবেও না। আর যদি সেটা রাতের বেলা হয় তাহলে তো আর কথাই নেই। কিন্তু হয়েছেটা কি? আর সেই পুঁথিটাকে খুঁজে পেয়েছো? আমার সঙ্গে এসো অমরজিৎ। আমি অবাক হয়ে নিখিলেশের সাথে হাঁটতে হাঁটতে বাইরে বেরোলাম। নিখিলেশ হরিনাথকে ডেকে চলেছিল। হরিনাথ আসতে নিখিলেশ বলল, তোমাদের ঠাকুর ঘরটা কোথায় হরিদাস? ঠাকুর ঘর তো ছাদের উপরে রয়েছে। এই ঘর দিয়ে উপরে উঠলেই শুধু ঠাকুর ঘর উপরে। কেন নিখিলেশ বাবু? আমার সাথে একবার চলো সেখানে। কিন্তু সেই ঠাকুর ঘর তো বন্ধ থাকে। এসো আমার সাথে, এসো, সেখানে যাওয়াটা আমার দরকার। আমি, নিখিলেশ আর হরিনাথ সিঁড়ি ভেঙে উপরের দিকে ঠাকুর ঘরে গেলাম। ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করা। সেখানে বোধহয় তালা বন্ধ ছিল, তবে এখন কিন্তু সেই তালাটা খোলা রয়েছে। সেটা দেখেই হরিনাথ বলে উঠল, ঠাকুর ঘরের তালা খোলা রয়েছে কেন? এমনটা তো হয় না। নিখিলেশ চৌকিতে ঘরের দরজা একবার ঠেলে দিয়ে ঘরের ভেতরে ঢুকল। ঠাকুর ঘরটা খুব একটা বড় নয়। ঠাকুর ঘরটা দেখলেই বোঝা যায় এখানে লোকজন খুব একটা আসে না। কোনো কারণে হয়তো এই ঠাকুর ঘরটা বন্ধ করা হয়েছে। নিখিলেশ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ঠাকুর ঘরের উপর বসানো একটা পাথরের মূর্তিটার পেছনের দিকে তাকালো। তারপর হঠাৎ করেই চিৎকার করে বলে উঠল, অমরজিৎ, এখানেই ছিল, এখানেই ছিল সেই পুঁথিটা। একটু আগে পর্যন্ত ছিল। ঘরের তালাটা খোলা, তার মানে এখানে আগে কেউ ঢুকেছে। নিখিলেশ ঠাকুর ঘরের একটা সিঁড়ির মতো জায়গার উপর দাঁড় করিয়ে রাখা একটা শিবের মূর্তিকে পেছনের দিকে ঘোরাতে দেখা গেল সেই মূর্তির পেছনের দিকের একটা জায়গা অদ্ভুতভাবে সরে গেছে, আর সেখানে একটা ছোট ফাঁক মতো রয়েছে। নিখিলেশের মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে একটু কেমন যেন রেগে উঠেছে। সে একটা হাতের তালের উপরে আর একটা হাত দিয়ে টোকা মেরে বলল, আমার আর একটু সাবধান হওয়া উচিত ছিল অমরজিৎ। আমি বুঝতে পারিনি যে আমি না থাকার সময়ে এই ব্যাপারটা ঘটে যাবে। হরিনাথ, এক্ষুনি যাও, তোমাদের খাজাঞ্চিবাবু কোথায় আছে দেখো। হরিনাথ অবাক হয়ে নিখিলেশের দিকে তাকিয়ে দেখল, তারপর একরকম দৌড়ে নিচের দিকে নেমে গেল। গোটা বাড়িতে একটা শোরগোল পড়ে গেল। নিখিলেশ আর আমি গিয়ে পৌঁছলাম অনন্তবাবুর ঘরে। অনন্তবাবু বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, তাই খাজাঞ্চি বাবুর বাড়িতে লোক পাঠিয়ে দেওয়া হয়েছিল। অথচ অনন্তবাবু কিন্তু বলেছিলেন খাজাঞ্চি বাবু, তার বউ, তার ছেলে এখানেই থাকে। তাহলে নিখিলেশ খাজাঞ্চি বাবুকে ধরতে কোথায় লোক পাঠালো সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। অনন্তবাবুর ঘরে ঢুকে অনন্তবাবুকে বিছানায় একপাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার মুখটা সামান্য কালো হয়ে রয়েছে। নিখিলেশ ঘরে ঢুকেই বলল, জমিদারবাবু, জমিদারবাবু, আপনি বলেছিলেন খাজাঞ্চিবাবু আপনার বাড়িতেই থাকে। তাহলে খাজাঞ্চিবাবুর স্ত্রী এবং তার ছেলে মেয়েকে এ বাড়িতে আমি দেখতে পেলাম না কেন?
জমিদারবাবু বেশ কিছুক্ষণ চুপ করে বাইরে জানালার দিকে তাকিয়ে রইলেন। তারপরে বললেন, খাজাঞ্চিবাবু এ বাড়িতেই থাকতেন। আমার ছেলে তেল কলের ব্যবসা, খাজাঞ্চিবাবুই হিসেবপত্র রাখতেন। সেই হিসেবে মাঝে মাঝে গোলমাল দেখা যেত। তাই নিয়ে আমার সাথে খাজাঞ্চিবাবুর একটা ছোটোখাটো ঝামেলা হয়। তারপর থেকে আমি আর তাকে এখানে থাকতে দিইনি। এই গ্রামেই তিনি থাকতেন একটা বাড়ি বানিয়ে। বাড়ি বানানোর সমস্ত খরচ আমার ছেলে নিজে দিয়েছে। আসলে তেল কলের ব্যবসাটা খাজাঞ্চিবাবু যতটা বোঝেন ততটা আমার ছেলে বোঝে না। তাই খাজাঞ্চিবাবু না থাকলে ব্যবসাটা একেবারে বন্ধ হয়ে যাবে। এই কথাটা আপনি আমাদের থেকে লুকিয়ে গেলেন কেন, সেটাই আমি বুঝতে পারলাম না। সে কথা বলতে গেলে আরও একটা কথা বলতে হয়। আসলে খাজাঞ্চিবাবু আর তার স্ত্রী যে ছেলেটিকে পালন করছে সেটা আসলে আমার ছেলের সন্তান। আমার ছেলের আগেও একবার বিয়ে দেওয়া হয়েছিল, তবে তার স্ত্রীর চরিত্র খুব একটা ভালো ছিল না, আর তাই সে সময় একটা ঝামেলা হয়। সেই ঝামেলাতে আমার ছেলে একবার আমাদের বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবার চেষ্টা করেছিল। সে ব্যাপারটা সবাই জানে, তবে কাউকে এ বিষয়ে তাকে কিছু বলতে আমি নিজেই বারণ করেছিলাম। তারপরে আমি তাকে শহরে নিয়ে যাই, ডাক্তারও দেখাই। সে সব কিছু ভুলে গিয়েছিল, আর তারপরেই তাকে আমি আবার এখানে নিয়ে এসে নতুন করে বিয়ে দিই। তাই তার আগের ছেলেটিকে তখন খাজাঞ্চিবাবু আর তার স্ত্রী একরকম দত্তক নিয়ে নেয়। আসলে তাদের তো কোনো ছেলে পিলে ছিল না। এই গোটা ব্যাপারটা আমি আপনার সামনে আনতে চাইনি, তাই বলেছিলাম খাজাঞ্চিবাবু আমাদের বাড়িতেই থাকেন। এত মানুষ যখন আমাদের বাড়িতে আছে, তাহলে খাজাঞ্চিবাবু কেন এই বাড়িতে থাকবেন না, সে বিষয়টা আপনার মনে কৌতূহল তৈরি করতেই পারে। তাই বাধ্য হয়ে আপনাকে। আরও একটা ব্যাপার আপনি বোধহয় আমায় বলতে ভুলে গিয়েছিলেন। আপনাদের বাড়ির ছাদে একটা ঠাকুর ঘর আছে। সেই ঠাকুর ঘরটা অনেক দিন হলো বন্ধ হয়ে পড়ে আছে। তার কোনো কারণ আপনি বলতে পারেন? আমার বাবা শেষ জীবনে ওই ঠাকুর ঘর তৈরি করেছিলেন। ওই পাথরের মূর্তিটি বাবা শিল্পী ডেকে এনে তৈরি করেছিলেন। বাবা বলেছিলেন তার মৃত্যুর পর ওই ঘরটা যেন বন্ধ হয়ে থাকে। তাই আমি ওই ঘরটা কখনো খুলিনি। এই বাড়িতে আর কেউই ওই ঘরটা খোলে না। কিন্তু আপনার বাড়িতে যে কোথাও গুপ্তধন নেই অনন্তবাবু। গুপ্তধন আসলে আপনাদের ওই আয়ুর্বেদের পুঁথিটা, যেটা আজ সকালেই আপনার বাড়ি থেকে চুরি হয়ে গেছে। আর আমার মনে হয় সেই চুরিটা করেছে খাজাঞ্চিবাবু নিজে। এখন তাকে ধরা না গেলে কিন্তু সেই পুঁথি আপনি ফিরে পাবেন না। নিখিলেশের কথা শুনে অনন্তবাবু এতটাই চমকে উঠলেন যে বোধ হয় তিনি ধাক্কাটা সামলাতে না পেরে মাটিতে পড়েই যেতেন। কোনো রকমে বিছানার এক পাশে পায়া ধরে নিজেকে সামলে নিলেন। তারপরে বললেন, সে কি, খাজাঞ্চিবাবু এই কাজ করেছে? কথাটা বলেই অনন্তবাবু বাইরে এসে তার ছেলেকে ডাকতে লাগলেন। জয়ন্তবাবু ততক্ষণে লোক পাঠিয়ে দিয়েছিল খাজাঞ্চিবাবুকে ধরতে, তবে আসল কারণটা কি সেটা সে জানত না। এখন অনন্তবাবুর সামনে এসে দাঁড়াতেই অনন্তবাবু ভারী গলায় বললেন, সেই পুঁথিটা খাজাঞ্চিবাবু চুরি করেছে। তুমি এক্ষুনি তাকে ধরার ব্যবস্থা করো। আমি তার বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছি বাবা, তুমি আর চিন্তা করো না, তুমি আর উত্তেজিত হইও না, তোমার শরীর খারাপ করবে। অনন্তবাবু কেমন যেন ভেঙে পড়েছিলেন। তিনি ঘরে গিয়ে তার বিছানার এক পাশে বসে পড়লেন। নিখিলেশ আমায় চাপা স্বরে বলল, এখন এখানে থাকার কোনো প্রয়োজন নেই অমরজিৎ। চলো আমি এখনই দেখি খাজাঞ্চিবাবুর ব্যাপারটা কতদূর হলো। খাজাঞ্চিবাবুকে তার বাড়িতেই পাওয়া গেল। তিনি কোথাও একটা বেরিয়ে পড়ার জন্য তোড়জোড় করছিলেন। এমনকি তার স্ত্রী এবং ছেলেকেও তিনি তৈরি করে নিয়েছিলেন কোথাও যাওয়ার জন্য, বলা যেতে পারে পালানোর জন্য। জমিদারবাবুর লোকজন তাকে একরকম জোর করেই সেখান থেকে নিয়ে এলো। বাড়ির বড় দরজা দিয়ে যখন লোকজন খাজাঞ্চিবাবুকে নিয়ে ঢুকছে, তখন তিনি রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। আমরা তাড়াতাড়ি নিচে নেমে এলাম। তাকে এনে বসানো হলো একতলার ঘরে, যেখানে দিবাকর বাবুকে থাকতে দেওয়া হয়েছিল। অনন্তবাবু এবং জয়ন্তবাবু সেখানে এসে পৌঁছলেন। এমনকি হরিনাথও উপস্থিত হলো। বাড়ির আর কাউকে সেখানে আসতে দেওয়া হলো না। খাজাঞ্চিবাবু চিৎকার করে বললেন, কিন্তু কিন্তু আমাকে এভাবে ধরে আনার কারণটা কি? হ্যাঁ, আমি কি করেছি?
আপনার অপরাধ চেয়ে একটা নয় চক্রবর্তী বাবু, আপনি দুটো অপরাধ করেছেন। একটা হলো ওই দিবাকর বাবুকে খুন করেছেন, আর দ্বিতীয়টা হলো এই বাড়ি থেকে ওই অমূল্য পুঁথিটা চুরি করেছেন। তবে আপনার বাড়িতে এখনই আমি লোক পাঠিয়ে দিয়েছি, আশা করি তারা পুঁথিটা উদ্ধার করে নিয়ে আসতে পারবে। সেটা আপনার বাড়ি থেকে উদ্ধার হলে আশা করি আপনি আপনার অপরাধ নিয়ে আর কিছু বলতে পারবেন না। খাজাঞ্চিবাবুর চিৎকার চেঁচামেচি যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। একটু পরেই তিনি আবার বললেন, ওটা ওটা আসলে নিয়ে গিয়েছিলাম আমি একজনকে দেখানোর জন্য। যদি মনে হতো ওটা ঠিক, তাহলে আমি সেটা জমিদার বাবুকে আবার ফিরিয়ে দিতাম। ঠিক এই কারণেই আপনি দিবাকর বাবুকে বাড়িতে পাঠিয়েছিলেন, ওই পুঁথিটা উদ্ধার করে তারপর জমিদার বাবুকে ফিরিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, দিবাকর বাবুকে আমি এ বাড়িতে পাঠাবো কেন? তাকে তো আমি চিনতামই না। চিনতেন না? তাহলে কাল রাতে দিবাকর বাবুর সাথে আপনি ওই পিছনের বাগানে ঘুরে ঘুরে ঠিক কি কথা বলতেন? আমি তার সাথে কথা বলতে রাতের বেলা গেলাম কখন? আচ্ছা হরিনাথ, তুমি যাও তো, ওকে নিয়ে এসো। ঘরের মধ্যে কারোর মুখে কোনো কথা নেই। একটু পরেই হরিনাথ একটা বছর 17-18 ছেলেকে নিয়ে এলো। এই ছেলেটি এই বাড়িতে আশ্রিতর মতো থাকে। একে আমি এর আগেও দেখেছি। তাকে নিয়ে আসতেই নিখিলেশ বলল, একে চিনতে পারছেন খাজাঞ্চি বাবু? সেদিন রাতে আপনি যখন দিবাকর বাবুর মাথায় একটা পাথর দিয়ে আঘাত করেন, তখন এ কিন্তু ঘরের জানলা দিয়ে সমস্তটাই দেখেছিল। সেদিন রাতে কোনো কারণেও ঘরের মধ্যেই জেগেছিল। ও কিন্তু আপনাকে দেখতে পেয়েছিল, আর ও যে আপনাকে দেখেছে সেটা কিন্তু আপনি জানতেন না। ও ভয়ে কাউকে কিছু বলেনি। তবে আমি যখন জিজ্ঞাসা করি, তখন আমার মনে হয় ও কিছু একটা দেখেছে। বাচ্চাদের কাছ থেকে ভালোভাবে কথা বার করা যায় না। বাচ্চারা কোনো কারণে ভয় পেয়ে গেলে সেটা বলতে চায় না। তাই যখন পুলিশ এসেছিল তখন ও ভয়ে কিছু হয়তো বলেনি। ওর মায়ের সাথে আমি কথা বলেছি, উনি আমায় জানিয়েছেন সেদিনের ঘটনার পর থেকে ও কেমন যেন ভয়ে ভয়ে থাকে। ওর কাছে আমি সমস্ত ব্যাপারটা জানতে পেরেছি। এমনকি আপনি যখন রাতের বেলা দিবাকর বাবুর সাথে বাড়ির পিছনের দিকে ওই কুয়োটার কাছে কথাবার্তা বলতেন, তখন ও কিন্তু আপনাকে দেখেছে। এমনকি দিবাকর বাবুকেও দেখেছে। একটা বাচ্চা ছেলের কথায় আপনি প্রমাণ করতে পারবেন না যে খুনটা আমি করেছি? তাছাড়া কি অন্য কোনো প্রমাণ আপনার কাছে আছে? যেদিন খুন হয় সেদিন আপনি বলেছিলেন ব্যবসার কাজে আপনাকে বাইরে কোথাও যেতে হচ্ছে, কিন্তু আপনি সেদিন এই গ্রামেই ছিলেন। এখানকার গরুর গাড়ি যে চালায় গোপাল নামের লোকের সাথে আমার এর আগেই কথাবার্তা হয়েছে। সে কিন্তু সেদিন সকালে, মানে খুন যেদিন হয় তার পরদিন সকালে, এমনকি সেদিন বিকেলের দিকে আপনাকে আপনার বাড়িতে দেখেছে বলে আমায় জানিয়েছে। তবে সে নিশ্চিতভাবে বলতে পারেনি আপনাকে সে কবে দেখেছে। আর সেদিন আপনি গ্রাম থেকে গিয়েছিলেন আপনার নিজের কাজে, জয়ন্তবাবু কিংবা অনন্তবাবুর কোনো কাজে নয়। আসলে আপনার কোনো কাজ ছিল না, কারণ সেদিন যদি আপনি গিয়ে থাকতেন তাহলে নিশ্চয়ই আপনাকে স্টেশন হয়ে ট্রেনে করে যেতে হতো। ধরে নিচ্ছি আপনি আশেপাশের কোনো গ্রামে গিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে আপনি কোথাও গেলে গোপালের গরুর গাড়ি ব্যবহার করেন। সেদিন তাহলে আপনি অন্য কোনো গরুর গাড়ি হঠাৎ কেন করলেন? সেদিন আমি পথেই একটা গরুর গাড়ি পেয়ে গিয়েছিলাম, তাই সেই গাড়িতে করেই চলে গিয়েছিলাম। আমার কথায় যারা আপনার বাড়িতে ওই পুঁথিটা খুঁজতে গিয়েছে তাদের মধ্যে দুজনকে কিন্তু বলা আছে ওখান থেকে সোজা থানায় চলে যাওয়ার কথা। থানার পুলিশ অফিসার এসে আপনার স্ত্রীকে জেরা করলে কিন্তু সমস্তটাই জানতে পারবে। কারণ আমার মনে হয় এই সমস্ত ব্যাপার আপনি নিজে থেকে কিছুই বলেননি। সেদিন রাতে আপনি এ বাড়িতে এসেছিলেন, আর সেটা এসেছিলেন বাড়ির পেছনের দিকের পাঁচিলের ভাঙা অংশটা দিয়ে, তাই না? আর দিবাকরবাবুকে আসলে শহর থেকে এখানে আপনি কাজে পাঠিয়েছিলেন। জয়ন্তবাবু যদি তার সেই দুঃসম্পর্কের আত্মীয়র কাছ থেকে খোঁজ নেয় তাহলে জানতে পারবেন দিবাকরবাবুর সাথে তাদের কখনো দেখা হয়নি। দিবাকরবাবু মোটেই কোনো আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন না। তিনি আপনার কথা একটা মিথ্যে গল্প সাজিয়ে এখানে এসেছিলেন গুপ্তধন উদ্ধার করতে। কারণ আপনি নিজেও ভেবেছিলেন এখানে কোনো গুপ্তধন রয়েছে। যখন দিবাকরবাবু বুঝতে পারেন যে এখানে আসলে কোনো গুপ্তধন নেই, শুধু ওই পুঁথিটা রয়েছে, তখন ব্যাপারটা সে আপনাকে জানায়। তারপর বোধহয় আপনার সাথে তার কোনো কারণে একটা মনোমালিন্য হয়। মনে হয় যে সে পুঁথিটা এখান থেকে নিয়ে চলে যেতে চেয়েছিল, আর আপনার মনে হয়েছিল পুঁথিটা নিয়ে এসে চলে গেলে আপনি সেটা কখনোই পাবেন না। তার সাথে বোধহয় আপনার কোনো একটা বখরা নিয়ে আলোচনা হয়েছিল, যা সে উদ্ধার করবে, কিছুটা আপনাকে দেবে। আপনি ভাবলেন সেখান থেকে ওটা নিয়ে চলে গেলে আপনি কিছুই পাবেন না, অথচ আপনি কাউকে সে কথাটা বলতে পারবেনও না। সেদিন রাতে আপনাদের মধ্যে এ ব্যাপারে কথাবার্তা হচ্ছিল, আর তখন এর আগের মাথায় আপনি পাথর দিয়ে তার মাথায় আঘাত করেন। তারপর পাথরটা ওই কুয়োর মধ্যে ফেলে দেন।
এই কেসে প্রথম থেকেই আমি ভেবেছিলাম ওই কুয়োর মধ্যে কিছু একটা রয়েছে। ঠিক সেই সময় বাড়ির একজন কাজের লোক বাইরে এসে দাঁড়ালো। তার হাতে একটা লাল শালুতে মোড়া কি যেন একটা রয়েছে। নিখিলেশ সেটা দেখতে পেয়ে এগিয়ে দিয়ে সেটা নিয়ে এলো। তারপর ঘরের মধ্যে বিছানার উপরে সেটা রেখে কাপড় খুলে দেখালো। হলদে হয়ে যাওয়া সামান্য ঝাপসা হয়ে আসা পাতাগুলো দেখা যাচ্ছিল। কোনো একটা সুতো দিয়ে বাঁধা দেখেই বোঝা যায় এটা বেশ পুরনো একটা পুঁথি। সেটা দু হাতে তুলে বলল, কি হলো আপনাদের সেই গুপ্তধন? আসলে আপনার ঠাকুরদা এটা আপনার বাবাকে দিয়ে গিয়েছিলেন, আর আপনার বাবা জানতেন আপনাদের আয়ুর্বেদ নিয়ে কোনো আগ্রহ নেই, তাই শেষ বয়সে মূর্তিটা প্রতিষ্ঠা করেন। তার পেছনে এটা লুকিয়ে রেখেছিলেন। আজ সকালেই খাজাঞ্চিবাবু যেভাবে ওটা ওখান থেকে নিয়ে গেছেন, আশা করি খোঁজখবর করলে জানা যাবে ওই ঘরের চাবি উনিই নিয়ে গিয়েছিলেন। নিখিলেশবাবু, তাহলে এখন আমাদের কি করা উচিত? খাজাঞ্চিবাবু তো একটা খুন করেছেন, আর তাছাড়া এটা চুরি করারও চেষ্টা করেছিলেন। আর বাদ বাকি যা অপরাধ করেছেন তাকে তো আর ছেড়ে দেওয়া যায় না। সেটা আপনাদের ব্যাপার জমিদারবাবু। আমাদের কাজ এখানে শেষ হলো। কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আপনাদের ব্যাপারটা আপনারা নিজেরাই বুঝে নিন। পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। এরপর আর কোনো কথাই আমাদের মধ্যে হলো না। আমি আর নিখিলেশ সোজা আমাদের ঘরে চলে এলাম। ব্যাগপত্র গোছাতে লাগলাম। কাল সকালেই বেরিয়ে পড়তে হবে। একসময় নিখিলেশকে বললাম, আচ্ছা নিখিলেশ, এখানে এসে রাতের বেলা আমরা যাকে ওই কুয়োর আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছিলাম সে আসলে কি? এই ব্যাপারটা না হয় থাক অমরজিৎ। আসলে সে যদি সেদিন ওখানে ঘুরে না বেড়াতো, তাহলে আমরা এই রহস্যের সন্ধান এত তাড়াতাড়ি করতে পারতাম না। তোমার হয়তো মনে আছে, কাল রাতে আমি তোমার জাগার কথা বলছিলাম, কিন্তু তুমি জেগে থাকতে পারোনি, ঘুমিয়ে পড়েছিলে। কাল রাতেই আমি সেই ব্যক্তির দেখা পেয়েছিলাম। কাল রাতে যখন ওই কুয়োটার কাছে এসেছিলাম, তখন আমি ঘর থেকে বেরিয়ে বাইরে আসি। তারপর অন্ধকারে মিশে কাছাকাছি গিয়ে অপেক্ষা করে থাকি। লক্ষ্য করতে থাকি সে কিন্তু অন্য কিছুই করছিল না, শুধুমাত্র কুয়োটার দিকে মাঝে মাঝে দেখার চেষ্টা করছিল আর আশেপাশে নজর রাখছিল। তখনই মনে হয় তাকে চেনা চেনা লাগে। অন্ধকার থেকে বেরিয়ে তাকে ধরতে যাব, ঠিক তখনই জানলার দিক থেকে একটা মেয়েলি গলায় সামান্য চিৎকার ভেসে আসে। আর তখনই ওই ঘুরতে থাকা আসল লোকটা আমার দিকে ঘুরে তাকায়, যে রাতের বেলা কুয়োর আশেপাশে ঘুরে বেড়াতো। আসলে সে ভাবতো ওই কুয়োর মধ্যে কোনো গুপ্তধন রয়েছে। দিনের বেলা ওদিকে গেলে সবার নজর পড়বে, তাই সে যেত রাতের বেলায়। তবে ওর মধ্যে গুপ্তধন নেই সে কথা আমি তাকে বলেছি। এখন ব্যাগপত্র গুছিয়ে নাও, কাল বাড়ি ফিরে যেতে হবে। কৃষ্ণা কুমারীর একটা খবর নেওয়া দরকার। সে এখন থাক, কাল বাড়ি ফিরে না হয় দেখা যাবে। কেসটা এখানেই শেষ হয়ে গিয়েছিল। ঘণ্টা কয়েকের মধ্যে পুলিশ এসে খাজাঞ্চিবাবুকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। তবে অনন্তবাবুর ছেলে জয়ন্তবাবুর সেই আগের পক্ষের স্ত্রী এবং তাদের সেই ছেলের কথা খাজাঞ্চিবাবু জয়ন্তবাবুকে বলেছিল না বলেনি, সে কথা আর আমরা জানতে পারিনি। পরদিন সকালে বিদায় নেওয়ার সময় অনন্তবাবু আমাদের সাথে বড় দরজা পর্যন্ত এসেছিলেন। গোপালের গাড়িই বলাই ছিল। অনন্তবাবু একটা সাদা কাপড়ে মোড়া কিছু একটা নিখিলেশের হাতে তুলে দিয়ে বললেন, আপনি আমাদের যা সাহায্য করলেন সেই ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না নিখিলেশবাবু। এই সামান্যটুকু আপনি রাখুন। সত্য অন্বেষণ আমার নেশা। এ কাজ যে আমি শুধু টাকার জন্য করি না, সে কথা আপনি বোধহয় ভালোভাবেই জানেন। তবু আপনার দেওয়া এটুকু আমি গ্রহণ করব। ভবিষ্যতে যদি কখনো সমস্যায় পড়েন, তাহলে আমাকে স্মরণ করবেন। নিখিলেশবাবু, যখন জানতে পেরেছিলাম আপনারা গোয়েন্দা এখানে তদন্ত করতে এসেছেন, তখন সত্যিই আপনাদের ওপর একটু রাগ হয়েছিল। শুধু শুধু আমায় মিথ্যে কথা বললেন কেন? পরে বুঝতে পেরেছিলাম আসলে আপনারা ব্যাপারটা কাউকেই বলতে চাননি, যাতে আপনাদের উপর সন্দেহ করে অপরাধী সতর্ক হয়ে যায়। সেটা পরে বুঝেছি। জয়ন্তবাবু হাসলেন। নিখিলেশও সামান্য হেসে বলল, কেসের জন্য এমন অনেক কিছু করতে হয় জয়ন্তবাবু, ও কিছু মনে করবেন না। আর আমি গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী মাত্র। অয়ন্তবাবু, জয়ন্তবাবু, হরিনাথ সবাই গেটের বাইরে দাঁড়িয়েছিল। গোপালের গরুর গাড়িতে চড়ে আমরা স্টেশনের দিকে রওনা হলাম। বেশ কিছুটা আসার পরে গোপাল বলে উঠল, কি গোয়েন্দা বাবু, বলেছিলাম না আমি ঠিক চিনেছি আপনারে। হ্যাঁ, ঠিক চিনেছি। নিখিলেশ তার কথার কোনো উত্তর দিল না।
তার বদলে হেসে উঠল। আমাদের গাড়িটা মাটির পথ হয়ে স্টেশনের দিকে রওনা হলো। তবে আজ গোটা রাস্তাটাই শুকনো ছিল। আমাদের বাড়ি ফিরে একবার বৌঠানকে টেলিফোন করতে হবে, তার খবর নেওয়া প্রয়োজন। নিখিলেশ মনে মনে বোধহয় ভেবে রেখেছিল এখান থেকে বাড়ি ফিরে একবার বৌঠানের দাদার বাড়িতে যাবে, তবে সেটা এখন করবে কি না আমি জানতাম না। গাড়ি চলতে লাগলো, সেই আগের মতোই ঝাঁকুনি, তবে এখন কিছুটা কম। এক সময় নিখিলেশ আমায় বলল, অমরজিৎ, শেষটা যে এইভাবে শেষ হবে তা তুমি আন্দাজ করতে পেরেছিলে? তুমি কি বুঝতে পেরেছিলে যে ওই বাড়ির উপরতলায় ঠাকুর ঘরে পুঁথি আছে? আমি হাসলাম, মাথা নেড়ে তার কথায় অসম্মতি জানালাম। পুঁথিটা যে বাড়িতেই আছে সেটাই আমি ভাবতেই পারিনি। আর ওই ঘরে থাকার কথা তো ভাবা দূরের কথা, কারণ ওই ঘরের কথাই আমরা জানতাম না। আমাদের গাড়িটা গতি নিল। হুড়ের শব্দে নিখিলেশের শেষের কথাগুলো চাপা পড়ে গেল। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে রাজবাড়ির হত্যা রহস্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে এরকম দারুণ দারুণ সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে কিন্তু একদম ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।